আপনি কিন্তু মানুষের কিন্তু তারেক বলে। তারেক রহমান কি এতদিন তারেক রহমান মার কোলে নিয়ে শুনেন মার মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের তো হাত পাতার জায়গা থাকে না। অতিরিক্ত মদ খেয়ে মারা গেছে, ঠিক আছে, তাকে জুলাইয়ের শহীদ হিসেবে দেখায় 30 লাখ টাকা তুলে নিছে ডক্টর ইউনূস স্যার। আপনার হলো ওনাকে আমার এখন আর স্যার বলতে ইচ্ছা করে না, বলা উচিত না। যাকে আমি অভিশংসন করতে চাই, যাকে গ্রেপ্তারের দাবি করি, তার একটা অর্ডারের উপর যে ভোট হয়েছে, তাহলে তো ওইটাও নিয়ে কোশ্চেন। ডক্টর ইউনূস হলো এই যুগের শ্রেষ্ঠ নাটকবাজ। পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি তো স্বীকার করছেন না। এই দ্বিচারিতা কেন? আওয়ামী লীগের সঙ্গে প্রথম মিটিংটা করছে হাসনাত আব্দুল্লাহ। এনসিপি বা জামাত তারা আওয়ামী লীগের জায়গাটা নিতে চায়। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। এবং দর্শক আমাদের সঙ্গে আরও উপস্থিত থাকবার কথা রয়েছে মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আমজনতার দল। দর্শক, অসংখ্য চ্যালেঞ্জকে সাধুবাদ জানিয়ে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি সরকার। তবে 2 সপ্তাহ যেতে না যেতেই মধ্যপ্রাচ্য উত্তেজনা সেই চ্যালেঞ্জকে বাড়িয়েছে বহুগুণ। কারণ একদিকে পশ্চিমা বিশ্ব তাদের মিত্রদের সঙ্গে সম্পর্ক ভারসাম্য রক্ষা, এবং অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে শ্রমবাজার, রেমিটেন্স ও জ্বালানি বিষয়ে সহযোগিতা বজায় রাখা। এই যখন পরিস্থিতি, তখন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায় বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের নাম মুখে না নিয়ে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন জামায়াত। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি সমালোচনা করলেও অনেকেই আবার মনে করছেন নির্দিষ্ট কোনো পক্ষকে সরাসরি অভিযুক্ত না করে সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়ে বিবৃতি বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। দর্শক, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে বৈশ্বিক উত্তেজনা, চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত সরকার। শুরুতেই মোহাম্মদ আবু আলম শহীদ খান, আমি আপনার কাছে একটু আসতে চাই। যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দিক থেকে যদি আমি বলি যে এই রেশটা কতটুকু মোকাবেলা করতে পারবে আমাদের সরকার, বা কতটুকু প্রস্তুত রয়েছে তারা? দেখেন, সরকার তো হলো একটা চলমান প্রক্রিয়া। নতুন সরকার গঠিত হয়েছে, এই 12-13 দিন হয়েছে। বাট সরকার যে যন্ত্রগুলো আছে, সরকারের যে বিভিন্ন সংগঠনগুলো আছে যেগুলো দিয়ে সরকার চলে, সেগুলো তো চালু আছে, এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের তো কাজ করার কথা, এবং তারা কাজ করবেন। এই যে যুদ্ধ, বা এই যে ইরান এবং মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি দেশ, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের তো একটা ওখানে যা ঘটছে আমরা তো দেখছি বিভিন্ন টেলিভিশনে, এবং CNN, BBC, আল জাজিরা সব কিছু দেখার পরে একটা পিকচার হয়তো পাওয়া যায় যে কে কী বলছেন এবং কারা কী দাবি করছেন। পরে যুদ্ধ শেষে হয়তো আমরা বুঝতে পারবো যে কোথায় কী অবস্থা দাঁড়ালো। কিন্তু এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তো জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণে 20% যে জ্বালানি বাইরে আসতো সেটার আশাটা এখন বন্ধ গত 3-4 দিন ধরে, এবং আরও কিছু ওয়েল রিফাইনারি বা ওয়েল ফিল্ড এগুলো বন্ধ আছে, যে কারণে আপনার জ্বালানি সংকটের দিকে পৃথিবী যাবে। সংকট এই জন্য বলছে যে যেটার দাম 72 টাকা ছিল ব্রেন্ট ক্রুড অয়েল, সেটা এখন 80 টাকার উপরে চলে গেছে, $80 $80 $120 তো আপনি $120 যেতে গেলে কি হবে আমি জানি না, বাট এখনই আপনার 10%-এর বেশি দাম বেড়ে গেছে। তো এখন যখন দাম বেড়ে যায়, তখন তো আমরা একটা জ্বালানি নির্ভর দেশ, আমরা ছোট দেশ, অনেক বড় বড় দেশের বড় বড় সমস্যা আছে, কিন্তু বাংলাদেশ তো জ্বালানি আমদানি করতে হয়, তখন আমার তেলের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে, এবং এইটার দাম যখন বাড়বে, সেটার আমাদের যে অভ্যন্তরীণ মার্কেট আছে সেখানে দামের প্রভাব পড়বে স্বাভাবিকভাবে। পরিবহন খরচ বেড়ে যাবে, আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে, তখন এটার দাম বেড়ে যাবে। তো এই যে দ্রব্যমূল্য আমাদের যে একটা সমস্যা ছিল, একটা চ্যালেঞ্জ ছিল, যেটা বিগত 2-3 বছর ধরে আমরা দ্রব্যমূল্যের কথা বারবার আমাদের আলোচনায় এসেছে, এবং বিশেষ করে দ্রব্যমূল্য কাদেরকে হিট করে, দেশের
লক্ষ কোটি মানুষকে, যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিচের লেভেলে আছেন, নিচের স্তরে আছেন, দারিদ্র্য সীমার নিচে চলে গেছে অনেক মানুষ, সেটা তো আমরা জানি। যে ফিগার টিগার নিয়ে আলোচনা করে আমি এটাকে ভারী করতে চাই না, বাট দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলো এটার সাফারার হবে। সুতরাং সেখানে আমাদের দ্রব্যমূল্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কীভাবে সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেটা দেখতে হবে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকারের যে কর্তৃপক্ষগুলো আছে, দ্রব্যমূল্য চ্যালেঞ্জ মোকাবেলার সাথে অসাধু ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলা হ্যাঁ, ওটাও আরেকটা বড় জায়গা, যেখানে আপনি দ্রব্যমূল্যর চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন। তখন আপনি কি করবেন? আপনার যে অর্গানাইজেশন আছে, আপনি তো কমার্স মিনিস্ট্রি আছে, আপনার ট্যারিফ কমিশন আছে, আপনার আমদানি রপ্তানির বিষয়গুলো দেখার জন্য, বিশেষ করে আমদানি পণ্য এগুলো দেখার জন্য আপনার লোকবল আছে। তো তাদেরকে যদি সরকার ঠিকমতো নেতৃত্ব দিতে পারে, এবং সরকার যদি একটা ট্রান্সপারেন্ট সিস্টেম চালু করতে পারে, এবং সেটা চালু করা এবং সেটাকে রক্ষা করা যায়, তখন কিন্তু আপনি ওই যে অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট নেটওয়ার্ক, মানুষের পকেট কাটা, এগুলো থেকে বেরিয়ে আসতে পারে। আমরা অতীতে যেটা দেখেছি যে পাইপলাইনে যেটা রয়েছে আমদানি করার পর্যায়ে, কিন্তু ওটার দাম বেড়ে গেলে মজুদ যেটা রয়েছে সেটা থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ নতুন পণ্য কিন্তু এখনো আসেনি। তো সেক্ষেত্রে মানে এটা এক ধরনের চ্যালেঞ্জ, মানে সরকারের কাছে অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আমি আপনার কাছে একটু আসতে চাই, এই যে সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলার কথা যেটা বলছিলেন মোহাম্মদ আবু আলম মোহাম্মদ শহীদ খান ভাই, সেদিক থেকে আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে এই যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যে বাংলাদেশের কোন কোন খাতকে আসলে এই চ্যালেঞ্জের দিকে নিয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শহীদ ভাইকে। আমরা একসঙ্গে অনেকদিন পরে কথা বলতে আসলাম। দেখেন, রাজা রাজা যুদ্ধ করে উলুখাগড়া বেঘরে মরে, এটা তো আজকের কথা নয়। এটা সেই বাল্য শিক্ষার সময় আমাদের আগে আমাদের বাবা দাদারা আমাদেরকে শিখিয়েছে। তার মানে এরকম একটা পরিবেশ আজ থেকে আরো 100 বছর আগেও ছিল। আজকে রাজা রাজা যুদ্ধ হবে, আমরা মরব। আমাদের দেশের চ্যালেঞ্জটাই তো চ্যালেঞ্জ, এখানে কোনো চ্যালেঞ্জ বলে কোনো জিনিস তো নাই। এই যে ভাই একটা সুন্দর কথা বলেছেন যে দারিদ্র সীমার বাইরে যারা চলে যাচ্ছে বা চলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বাংলাদেশে কাকতালীয়ভাবে সত্য হলো দারিদ্র সীমার নিচে যারা আছে তারা অবস্থা খারাপ হয় না, কারণ তাদের রিলিফ বাড়ে, ত্রাণ বাড়ে, রেশন কার্ড বাড়ে। এই দারিদ্র সীমার লোকজন কোনো সমস্যা না, সমস্যা ছিল মধ্যবিত্তের। এই মধ্যবিত্তের অস্তিত্ব যে সমাজে স্থির হয়ে যায়, মধ্যবিত্ত কমে যায়, এই যুদ্ধ চ্যালেঞ্জ তারাই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হবে ঢাকাবাসী, বাড়বে বাড়ি ভাড়া, বাড়বে পরিবহন খরচ। কিন্তু যে কাজ নাই, ঘরে বসে রেশন পায়, যাকে ত্রাণ দিয়ে আসেন, রাজনৈতিক প্রোপাগান্ডা করে আমরা রাজনীতিভাবে আমরা ত্রাণ দিব, রেশন কার্ড পাঠাবো, দুস্থ মাতা কার্ড পাঠাবো, তারা তো ভালো। মানে যে পরিমাণ পাঠাবে সেটা দিক তো আর এক মাস না, দারিদ্র সীমার নিচের লোকগুলো তো কোনো সমস্যা না, তারা সেটাতে কিন্তু জীবিকা সমস্যা নির্বাহ হলো করতে যে পারবেন আজকে আপনি দেখেন আমাদের অর্থনীতিকে আমরা ভোগের উপরে ডিপেন্ডেন্সি করে ফেলেছি। আজকে এই যুদ্ধটা করেছে আমাদের সরকার, বলতেছে যে হরুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাতে আমাদের কিছু এখন হবে না, আরো সপ্তাহখানেক 10 দিন যদি বন্ধ থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে স্টেটমেন্ট কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের মন্ত্রী সাহেব, তার মানে রিল্যাক্স মুডে আছেন। শহীদ ভাই, আপনি তো একজন সাবেক আমলা হিসাবে এই মেসেজটা যখন আপনি আপনার বস থেকে পাবেন, তখন আপনি তো হারি নাই, আপনি তো কমিটি ফর্ম করার দরকার নাই, এক্সট্রা টাস্ক ফোর্স গঠন করার দরকার নেই। এখানে তো আমার দরকার ছিল যুদ্ধ প্রস্তুতির আগে, যখন যুদ্ধের ডামামা বাজা শুরু হয়ে গেছে, যখন ট্রাম্প প্রকাশ্যে বলছে যে আমি খামেনিকে যে কোনো সময় মারতে পারি কিন্তু মারবো না, তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছি, 3 দিন সময় দিচ্ছি, 5 দিন সময় দিচ্ছি, সে আন্দোলনটাকে, যে আন্দোলনটা গড়ে উঠেছিল তেহরানে, খামেনি বিরোধী আন্দোলন, খামেনি তো প্রায় 40 বছর ক্ষমতায় আছে, একজন মানুষ তার ইয়াং বয়সে ওয়াজ ভেরি এফিশিয়েন্ট। শহীদ ভাই যখন ডিসি ছিল, যখন সিভিল কাজ করতো, তখন তাকে দেখে মানুষ ভয় পাইত। যেখানে কাজ করতো সেখানে একটা মানে মানুষের একটা আস্থা অর্জন করতে পারছে। আজকে শহীদ ভাইকে দেখলে তো মুরব্বী মনে করে তারা এনে বসাইয়া চা খাওয়াবে, ওরকম মান্য করবে? একটা এফেক্টিভনেস, বয়সে একটা এফেক্টিভনেস। প্রতিটা মানুষ তারুণ্যে যে কাজটা করতে পারে সেই মানুষটা বয়স হওয়ার পরে করতে পারে না। এখন এই ভদ্রলোক বহুদিন ধরে ক্ষমতায় আছেন, ধর্ম এবং রাষ্ট্র রাজনীতি দুইটাকে কন্ট্রোল করে ক্ষমতায় আছেন।
এনাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক আলাপ আলোচনা দেখা গেল যে ওনার একটা সাইকোফ্যান গড়ে উঠছে যারা তার বাইরে কথা বলতে রাজি না। যেমন আজকে যে আছে মুস্তফা কামিনীর নামে আজকে স্লোগান উঠছে, যে ধর্মীয়তে বাপের সন্তান হওয়ার কথা না, যেটা নিয়ে ইসলামের ক্ল্যাশ হলো, হযরত আলীকে যেখানে খলিফা বানানো হলো না, সেখানে আজকে সারা বিশ্বের প্রপাগান্ডা করা হচ্ছে মুস্তফা কামিনী নেক্সট লিডার। অথচ মুস্তফা কামিনী নেক্সট লিডার তাকে তো মানবে না। এখন ওখানে দেখা যাচ্ছে ওই যে ওদের গার্ড রেজিমেন্ট যারা আছে তারা তাকে সাপোর্ট করলে পরে মিলিটারাইজেশন করবে। এখন এই সমস্ত বিষয়গুলোকে আমরা একটা অর্থনীতি, একটা সুন্দর একটা কথা আছে, খুব সহজ একটা কথা, একজনের খরচ আরেকজনের আয়। একজন যদি খরচ করে বেশি তাহলে আরেকজনের আয়ও বাড়বে বেশি। আজকের পৃথিবীতে যদি যুদ্ধ না লাগে তাহলে যে আধুনিকতম অস্ত্রগুলো আবিষ্কার হচ্ছে, এই অস্ত্রগুলো রিপ্লেস হবে কীভাবে? আমেরিকান অস্ত্রাগারে যে পুরনো অস্ত্র জাম হয়ে গেছে, এখন তাকে তো নতুন ওয়্যার হাউস বানাতে হবে নতুন অস্ত্রগুলো রাখতে হলে, ফলে ওই অস্ত্রগুলোকে খালি করতে হবে। আজকে ইরান এখনও বলছে, আজকেও যেটা দেখলাম ইরানের ওই গার্ড রেজিমেন্টের যে বলছে যে আমাদের এতদিন আমরা পুরনো মিসাইল সব ছাড়ছি, নতুনটা এখনও ছাড়ি নাই। তাই সে তো বলে দিল যে তার যুদ্ধটা দরকার ছিল, তারও দরকার ছিল, কারণ সেই যুদ্ধটা দিয়ে পুরনোগুলো খালি করছে। এখন চীন বলছে আমি বেচবো, রেডি আছি, তুমি ঘাবড়াও না। এবং চীন গতকালকে অলরেডি বলে দিয়েছে যে অস্ত্র সরবরাহ তারা অব্যাহত রাখবে। তার মানে পুরনো যে গোদামটা খালি হয়েছে, অস্ত্রাগারটা খালি হয়েছে, সেটা এখন নতুন চিরা অস্ত্র দিয়ে এসে ভরবে, ততদিনে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ অস্ত্র তৈরি করে পাঠাইতে পাঠাইতে যুদ্ধ কিন্তু 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যেমন আজকে একটা কমিটি করে দেওয়া হয়েছে, 3 সদস্য কমিটি। 3 সদস্য কমিটি যদি আজকে সংলাপে না বসে তাহলে 3 কমিটি নেক্সট টার্গেট রিজিউম চেঞ্জ। খামেনিকে যদি মারতে পারে তো এই 3 সদস্য কিন্তু মারতে পারবে, কিন্তু 3 সদস্য তো একখানে হবে, কারণ এক জায়গায় না বসলে 3 জন হলো কেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য তো 3 জনকে এক জায়গায় বসতে হবে। যেই মুহূর্তে বসবে এই মুহূর্তে আবার অ্যাটাক হবে। কিন্তু ট্রাম্প বলেছে আমি আলোচনায় প্রস্তুত। দেখুন, ট্রাম্প কিন্তু বলে দিয়েছে পরিষ্কার, আমি আলোচনায় প্রস্তুত। তার মানে তোমরা 3 জন প্রস্তুত না বললা, তার মানে তো যুদ্ধের সমাধান করতে চাও। যুদ্ধের সমাধান করতে হলে তো এখন দোষটা কারোর উপর পড়বে। আলোচনার আহ্বান জানিয়েছে, তুমি না করলা, তাহলে কেন তুমি না করলা? তোমার জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব, ভবিষ্যৎ কোনো কিছু তোমার মূল্য নাই, তোমার ইগোই কাজ করবে। তো এই ইগো কাজ কেন করতেছে? বিকজ অস্ত্র ব্যবস্থা তাকে বলছে ঘাবড়ান না, রাশিয়া অস্ত্র দিবে, চীন অস্ত্র দিবে, আমরা ঘাবড়ান না পাবো। কিন্তু সেই অস্ত্র পাইতে পাইতে 1 মাস 2 মাস 3 মাস লাগে। জনাব আখতারুজ্জামান, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যুদ্ধে আসলে বাংলাদেশের কোন কোন খাতগুলো আসলে সংকটের মুখে পড়তে যাচ্ছে বা পড়বে? দেখেন, আমি একজন সাবেক সচিব আমার পাশে বসে আছেন। বাংলাদেশ এমন একটি দেশ যে নুন আনতে পান্তা ফোড়ায়। আমরা যদি একটি আইটেম দেশে পেঁয়াজের দাম বাইরে গেলে কি অবস্থা দেখেন তো, আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ পেঁয়াজটা পর্যন্ত আমদানি করতে হয়, তার সঙ্গে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করে। সিম্পল পেঁয়াজ, যে কৃষি দেশ বাংলাদেশ কৃষি দেশ বলে আমি গর্ব করি, সেই কৃষি দেশে আজকে পেঁয়াজ রসুন আমদানি করতে হয়। এটা তো ছিল না। বাংলাদেশের অর্থনীতি এমন কোনো জায়গা নাই যেটা এফেক্ট না করবে। এই সরকারে আগামী দিনের প্রোগ্রাম সমস্তগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এইগুলো চালাইতে হলে সরকারকে এখন নোট ছাপাইতে হবে, ডলার পাবে না। রেমিটেন্স অন্ততপক্ষে সিধা হিসাব 10 থেকে 15% কমে যাবে আগামী সপ্তাহের মধ্যে। এটা নিয়ে পরিসংখ্যান নিতে হবে না, এটা নিয়ে কোনো পরিসংখ্যান নেই। কারণ যে ছেলে টাকা পাঠাইতো সে ধর ইনসিকিউর, সে টাকাটা এখন পাঠাবে না। সৌদি আরবের ছেলেটা এখন নিজের টাকা দরকার আছে, সে বাড়িতে টাকা পাঠাবে না। দুহারের ছেলে টাকা পাঠাবে না, কাতারের ছেলে টাকা পাঠাবে না, কারণ সে টাকাটা এখন ধরে রাখবে। কেন ধরে রাখবে? যে তার নিজের জীবনটা ওখানে অনিশ্চয়তার মধ্যে আছে। তার মানে 10 to 15% যখন ফল করবে, তখন এই শর্টফলটা আপনি কোত্থেকে কভার করবেন? IMF তো আপনার টাকা দিবেন এখন, ওয়ার্ল্ড ব্যাংক তো বলবে আমরা এখন এই তোমাকে নিয়ে ব্যস্ত না, আমরা এখন ওইটা আছি। কাজে বাংলাদেশের অপরিসীম ক্ষতির মুখে পড়বো আমরা। এখন হয় কি, আমাদের সাস্টেনিং ক্যাপাসিটি, সহ্য করার ক্ষমতা আমাদের অনেক বেশি। আমরা এমন একটা জাত, আমরা পিঠে কিলাইলে পেটে দিলে আমরা মেনে নেই। ফলে আমাদের হয় কি, এখন 3 বেলা অনেকে খাইতে পারে না। এই দারিদ্র সমান বলছেন, ওনাকে তো অনেকে আপনার দারিদ্র লোক কোথায় পেলেন? কিন্তু বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বাস করছে মানুষ যে কী পরিমাণ বাড়তেছে, এটা গ্রামে গঞ্জে যান, ঢাকায় দেখেন।
আপনি যে বিভিন্ন রেস্টুরেন্ট ধন্যবাদ। এখন রাস্তায় যে খাবার দেয়, আপনি দেখেন কি হারে লাইন বল, তেজগা দেখেন খাবার যে দেয়। ধন্যবাদ আপনার। আমি ফিরবো আপনার কাছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আসতে চাই আপনার কাছে। আপনি তো দেখেছেন যে গত 2 দিন দুটো বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দিন আপনার আমেরিকার নাম উল্লেখ না করে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, এটি নিয়ে সমালোচনা হয়েছে। মানে একটু জানতে চাই যে এই দুটো বিবৃতি আপনি আসলে কেমন দেখলেন? না, বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং বাংলাদেশ জামাতে ইসলামীরও তো একটা বিবৃতি আছে। একই বিবৃতি, মানে একই ধরনের। নাম উল্লেখ না করে বিবৃতি, একই ধরনের বিবৃতি। তো বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন তাদের বিবৃতি কিন্তু একই রকম, নাম উল্লেখ না করে দেওয়া। এবং এখানে যুদ্ধের ব্যাপারে তো বাংলাদেশের নীতি অনেক আগে থেকে একটা নীতিতে আমরা বিশ্বাস করি, যেখানে যুদ্ধ হবে আমরা সেখানে শান্তির চেষ্টা করি, আমরা কারো পক্ষে থাকি না। কে যুদ্ধ করতেছে, যুদ্ধ খেলার মধ্যে আমরা নাই। আমরা চাই যে এই যুদ্ধের মধ্য দিয়ে যে ধ্বংসলীলা হচ্ছে, সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সিভিল মানুষরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিহত হচ্ছেন, আমরা এগুলোর প্রতিবাদ করি এবং নিন্দা করি। পাশাপাশি আমরা চাই যে যুদ্ধটা থেমে যাক। সেখানে যদি আমাদের কিছু করার থাকে, আমাদের সরকার সেটা করার জন্য এগিয়ে যাবে। এটা হলো আমাদের ফরেন পলিসির একটা জায়গা। তো আমরা তো সেখানেই আছি। সুতরাং ওই বিবৃতি যেটা দেওয়া হয়েছে সেটা এরকমই বিবৃতি হতো। এখানে যদি আপনার ওই অন্তর্বর্তীকালীন সরকার থাকতো, এই বিবৃতি আপনি দেখতেন। শেখ হাসিনার সরকার থাকলে এই বিবৃতি দেখতেন। সুতরাং আমাদের সরকার পরিবর্তনের কারণে যে বিবৃতি হঠাৎ করে চেঞ্জ হবে, একটা রেভলিউশনারি বিবৃতি পেয়ে যাবেন যে আমরা এখনই যুদ্ধে চলে যাব এবং আমরা ইরানের পক্ষে আছি, তোমরা চালিয়ে যাও। এটা চীন করতে পারে, এটা রাশিয়া করতে পারে, এই দুটো দেশ করতে পারে। এবং আপনি ইউরোপের দেশগুলোর বিবৃতিও খেয়াল করেন, তারা কিন্তু আমেরিকা যে ইরানে আক্রমণ করছে এটার কোনো নিন্দা করেনি। ইরান যে 4টা দেশে আক্রমণ করলো, বাহরাইন, সৌদি আরব, কুয়েত এবং কাতারে, সেটার কিন্তু তীব্র ভাষায় নিন্দা করছে। এমনকি ইসরায়েলে আক্রমণের নিন্দা করেছে। ইসরায়েল যে ইরানে আক্রমণ করলো তো সেটারও নিন্দা করেনি। সুতরাং সারা বিশ্বব্যাপী রাজনীতিটা বা বিশ্বের নেতারা একটা রাজনীতির মধ্যে আছেন, সেটা হলো যে তারা এইসব ব্যাপারে যার যার যে মতামত, সেই মতামত তারা পরিবর্তন করবেন না এবং করার কোনো কারণ আমি দেখছি না। তো এই যুদ্ধ এখন কদিন চলে দেখেন। এই যুদ্ধ চলার পরে তারপরে এই যুদ্ধে যে 3 জনের যে কমিটি হয়েছে, সেই কমিটি যদি আলাপ আলোচনায় রাজি হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা যুদ্ধের অবসান দেখতে পারবো। আর না হলে যদি প্রতি আক্রমণ চলতে থাকে, যেটা বললেন আক্তার ভাই সেনাবাহিনীর মানুষ ছিলেন, উনি জানেন প্রত্যেকটা বুলেটের সেলফ লাইফ থাকে। আমরাও যেগুলো কিনি তারও কিন্তু সেলফ লাইফ আছে, কিন্তু আমরা তার ব্যবহার করতে পারি না। সুতরাং এই সহসাই থামবে কিনা এমন কি মনে হয় আপনার? থামা উচিত। সহসা না থামলে তো সারা বিশ্বের জন্য বিপদ। শুধুমাত্র বাংলাদেশের জন্য বিপদ এমন তো নয়, এই বিপদ কিন্তু সারা বিশ্বের জন্য। তেলের দাম বেড়ে যাওয়া মানে বিপদ সারা বিশ্বের জন্য, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া মানে বিপদ সারা বিশ্বের জন্য। এবং সারা বিশ্বের উন্নত দেশগুলোও কিন্তু নানাবিধ বিপদের সম্মুখীন। তাদেরও এই দ্রব্যমূল্য নিয়ে বিশাল চ্যালেঞ্জ আছে। তাদের দেশের জনগণও কিন্তু এটা পছন্দ করে না। আর আমেরিকায় তো জনগণ এবং ডেমোক্র্যাট পার্টি কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থানটা পরিষ্কার করছে এবং তারা পরিষ্কারভাবে বলছে এটা একটা ইললিগাল যুদ্ধ। সুতরাং এই যুদ্ধ থেমে যাওয়া দরকার, যত তাড়াতাড়ি সম্ভব থেমে যেতে হবে। কোনো না কোনো কারণে থেমে যেতে হবে। সেটা অভ্যন্তরীণ চাপ হোক, জনগণের চাপ হোক, পলিটিক্যাল পার্টির চাপ হোক এবং বিশ্ব জনতার চাপ হোক। সেই চাপটা যদি অব্যাহত থাকে তাহলে এই যুদ্ধ থামতে হবে এবং এই যুদ্ধ থামা ছাড়া কোনো গত্যন্তর নাই। কেন আমি যখন দরিদ্র মানুষের কথা বলেছি, আমি তখন মধ্যবিত্তকে ইনক্লুড করে বলেছি। আমি আক্তার ভাইয়ের সাথে একদম একমত যে মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের তো হাত পাতার জায়গা থাকে না, যেটা আমরা অনেক আলোচনা করেছি। মধ্যবিত্ত লোক যদি 3 বেলার জায়গায় 2 বেলা খায়, সে বলবে না আমি খেতে পারি নাই, 1 বেলা খেলেও সে ঘরের মধ্যে থাকবে। কিন্তু গরিব মানুষের সুবিধা হলো যে তারা রাস্তায় যেতে পারবে এবং তাদেরকে সহায়তা করার জন্য লোকজন থাকবে। তারপরেও কিন্তু অনেক অসুবিধা। সবসময় যে খাবার পাচ্ছি আমরা, খাবার যাবে বা এই খাবারটাই তো বড় কথা, যে পেটে ভাতটা দরকার আগে। আবার পোশাক আছে, অন্য জিনিস আছে, তেলের দাম, এইসব অনেক জিনিস আছে। সব মিলিয়ে একটা নাজুক পরিস্থিতিতে আমরা পড়তে যাচ্ছি এবং আমাদেরকে এটা খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান, সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আমজনতার দল। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব তারেক রহমান, একটু জানতে চাই আপনার কাছে, আগামী 12 মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন। সেক্ষেত্রে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। সেখানে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রথম অধিবেশনে, কিন্তু আমরা দেখেছি যে একজন আইনজীবী সেটাকে যাতে ভাষণ না দিতে পারে সেই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি
বলেছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এমন একটি দাবি জানিয়েছেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, এনসিপি বা জামাত তারা আওয়ামী লীগের জায়গাটা নিতে চায়, আওয়ামী লীগের রোলটা প্লে করতে চায় এখানে। তো আওয়ামী লীগ থাকলে তো সেই রোলটা প্লে করতে পারবে না, তো এটাই তাদের মূল কনসার্নের জায়গা। আবার বিএনপির পক্ষ থেকে তারা একটা ভারসাম্যমূলক ব্যবস্থা চায়, যে আওয়ামী লীগ এখানে কিছুটা শিথিলতা পেলে তাহলে জামাত এনসিপি তাদের মতো করে রাইজ করতে পারবে না। এই সব কিছুর সাথে আবার রাষ্ট্রপতি এখানে সম্পৃক্ত। আমাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণের যে বিষয়টি ছিল, জাতীয় সংসদের পরে মন্ত্রিপরিষদের শপথ, তো ওইটা ছিল একটা ম্যাজিক্যাল বিষয়। যে ওইটা আমি মনে করি, আমরা যে সমন্বয়ের কথা বলি না, যে একটা বড় সংকটের পরে রাষ্ট্রীয় সমন্বয়টা ওইখান থেকে শুরু হয়েছে, রাষ্ট্রপতিকে স্পেস দেওয়ার মধ্য দিয়ে। এবং এই জায়গা থেকে রাষ্ট্রপতিকে কিন্তু মানে মাথা ব্যথা মনে করছে না বিএনপি বা বর্তমান সরকার। এবং এটা একটা মাথা ব্যথা মনে করার কারণটা আসলে কি? মাথা ব্যথা মনে করছে না, মাথা ব্যথা মনে করছে না বলতে এটা হতে পারে যে আওয়ামী যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বের আপনার হলো সকালের সূর্য হতে পারে এটা, যে এখান থেকে একটু উকি দিচ্ছে এরকমভাবে, বা সহনশীল রাজনীতির একটা সূত্রপাত হতে পারে এখান থেকে, যে তাকে সহ্য করছে। তো এইটাই আর কি। আর যারা বিরোধিতা করছে বা রাষ্ট্রপতিকে অভিশংসন করতে বলছে, গ্রেপ্তার করতে বলছে, তাদের খারাপ লাগছে যে তারা এই ইম্পর্টেন্সের জায়গাটা ওইদিকে একটু করে বাইপাস হয়ে যাচ্ছে। তো এটা হলো একটা আমাদের বর্তমান সিচুয়েশনে আসলে সকল রাজনৈতিক প্রক্রিয়া মত সবাইকে ইনক্লুসিভভাবে একত্রিত করা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না কোনো পক্ষকেই। এখনও যদি আমরা আওয়ামী লীগকে গায়েব এবং গুপ্ত হিসেবে রাখি, হ্যাঁ, গায়েব হিসেবে যদি রাখি, তাহলে বিভিন্ন জায়গায় অকারেন্স হয়, বিভিন্ন জায়গায় আগুন ধরে, বিভিন্ন জায়গায় হামলা হয়, বাসে আগুন জ্বলে। এগুলোর যদি কোনো অভিভাবক না থাকে, অকারেন্সের অভিভাবক না থাকে, তাহলে সেই অকারেন্সটা নিয়ন্ত্রণ করা যায় না। সেই জায়গা থেকে এখন রাষ্ট্র যেই জায়গাতে সমন্বয় করছে সকল মত পথের, বা যেটাকে বহুদলীয় গণতন্ত্রের একটা সূত্রপাত আমরা বলতে পারি, সেই জায়গা থেকে এটা হলো যারা লিবারেল মানুষ, ভালো মানুষ, তারা এটাকে সহনশীলভাবে নিচ্ছে। আর যারা উগ্র এক্সট্রিমিজম করে, তারা এটাকে না থামায় দাও, এটা এরকম একটা অবস্থা। যারা এর থামায়ও দিতে চায়, ঠিক আছে, তারা কিন্তু আওয়ামী লীগের চেয়ে বড় অপরাধী। তাদের ইতিহাস আওয়ামী লীগের চেয়ে বড় অপরাধী, বড় ক্ষত আছে। তো এটাই আর কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আখতারুজ্জামান, একটু আসতে চাই আপনার কাছে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, এটা সাংবিধানিক একটি প্রক্রিয়া। তো সেক্ষেত্রে তাকে যাতে ভাষণ না দিতে দেওয়া হয় এমন একটি অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ভাই। আসলে আপনি শব্দটাকে একটু গুলিয়ে ফেলেছেন। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি করবেন, সংবিধানটা কোথায়? বর্তমান সংসদ যেটা নির্বাচিত হয়েছে, এটা সংবিধানের কোন ধারা অনুযায়ী নির্বাচিত হয়েছে? এই বর্তমান সংসদ কি সাংবিধানিক সংসদ? এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা কি সংবিধানের কোনো ধারায় নির্বাচিত হয়েছে? এটি তো ছিল জুলাই অভ্যুত্থানের ফসল, ঐক্যমত কমিশনের ঐক্যমতের ফসল। এই যে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সেটি হয়েছে সকল রাজনৈতিক দলগুলো মিলে তারা যে ঐক্যমত পোষণ করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে, আর্টিকেল 106 অনুযায়ী এটা হয়েছে। সেটা নিয়েও তো আমাদের বিভেদ আছে। কাজে এই সংসদ তো হবে এক্সট্রাঅর্ডিনারি সংসদ। এখানে সব কিছুই চলবে প্রয়োজনের তাগিদে। সংবিধান এখানে কোনো রুলিং দিতে পারে না, কারণ রাষ্ট্রপতি তো এখানে 3টে রাষ্ট্রপতি ক্লিয়ার করতে হবে সংবিধানে এখানে বক্তব্য দেওয়ার আগে। কিন্তু আছে গায়ের জোরে, ইরানে যেমন গায়ের জোরে আমরা আমেরিকানরাকে মেরে ফেলছি, তার জবাব দিতে হচ্ছে না, এখানে তো গায়ের জোরে করা হচ্ছে। আপনি সংবিধানকে রাষ্ট্রপতি ডাকবেন, যে রাষ্ট্রপতি সংবিধানে বিলুপ্ত করলেন, সে বিলুপ্ত করতে গেলে সংবিধানে যে সংবিধানের দোহাই আজকে দিচ্ছেন, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ বিলুপ্ত হলে বা সংসদ ভেঙে গেলে অথবা তার মেয়াদ উত্তীর্ণ হইলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে। আর সংসদ বিলুপ্ত করতে হলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লিখিত চিঠি থাকতে হবে। জি। এখন উনি সংসদ ভাঙলেন, সেই লিখিত চিঠিটা কোথায় আমরা দেখতে চাই? যদি এটাকে সংবিধান সরকার নির্বাচন বলতে চান, তাহলে সেই চিঠি দেখতে চাই। আর যে সরকারটা হলো অন্তর্বর্তী সরকার, সংবিধানে কোথায় আছে অন্তর্বর্তী সরকার, সে আমি দেখতে চাই। হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার যখন গণ অভ্যুত্থানের ফসল, যখন জুলাই বিপ্লবের ফসল, তখন আমরা এটা শতভাগ মেনে নেই।
এবং এই নির্বাচন ভেঙে, কাজে এখানে কেন আপনি রাষ্ট্রপতির দোহাই দিচ্ছেন, এখানে কেন সমঝোতার কথা বলছেন? এখানে তো রাষ্ট্রপতির কোনো রোল নাই, আপনি স্পিকার বানিয়ে দিয়েছেন না আজকে, আপনি একইভাবে একজন রাষ্ট্রপতিকে বানিয়ে দেন। এটাই তো জুলাই সনদ আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, কারণ জনমত দিয়েছে। এবং এখানে এই গণভোট যেটা হয়েছে, সেই গণভোটে জুলাই সনদকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। অর্থাৎ জুলাই সনদে আপনারা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এগুলা জনগণের ম্যান্ডেট আছে। ফলে আপনি কেন সাংবিধানিক কথাটা বলে রাষ্ট্রপতি নিয়ে আসতেছেন? এটা একটা অবৈধ কার্যকলাপ হবে, কিন্তু গায়ের জোরে করে ফেলবেন। আমাদেরকে না মেনে নেওয়া তো ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আজকে যারা গণ অভ্যুত্থানকে, জুলাইকে অস্বীকার করার চেষ্টা করছেন, তাকে বাধ্য করছেন আবার রাজপথে আসার জন্য। আজকে আমার ইয়াং ব্রাদার সুন্দর কথা বলেছেন যে জামাত এবং এনসিপি আওয়ামী লীগের অবস্থান নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে আওয়ামী লীগ নেওয়ার জন্য। সেটা কোনটা? ক্ষমতায় যাওয়ার জন্য। যেই অবস্থানটা অলরেডি বিএনপি নিয়ে নিয়েছে। বিএনপি অলরেডি আওয়ামী লীগের অবস্থানটা নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ তো বিএনপি অপোজিশন ছিল না, অপোজিশন ছিল না তো আওয়ামী লীগ ছিল ক্ষমতাসীন। সেই ক্ষমতার অবস্থানটা বিএনপি অলরেডি নিয়ে নিয়েছে। কাজে সেখানে আওয়ামী লীগের অবস্থানটা জামাত বা এনসিপি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু জামাত এবং এনসিপি যেটা এনশিওর করতে চায়, যেটা নিশ্চিত করতে চায়, যেটা নিয়ে মাঠে নামতে চায়, যেটা নিয়ে জনগণ যেতে চায়, সেটা হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়িত করতে হবে। জুলাই সনদের বিকল্প যদি কেউ চায়, তাহলে জনগণকে নিয়ে মাঠে নামতে বিরোধী দল হিসাবে এটা নৈতিক দায়িত্ব জামাত ইসলামের, নৈতিক দায়িত্ব এনসিপির। এনসিপি সেই দায়িত্ব এড়াইতে পারে না, জামাত ইসলাম সেই দায়িত্ব এড়াতে পারে না। জুলাই সনদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। জুলাই সনদই পরিবর্তন এনেছে। জুলাই সংবিধানে আজকে রাষ্ট্র পরিবর্তন আসছে, এই সরকার গঠিত হচ্ছে, সংবিধান আসছে, আজকের এই সংসদ আসছে। এখানে জুলাই বিপ্লবের বাইরে যদি কেউ যায়, তাহলে বাংলাদেশে আবার এই ঘাট। আজকে আদালত থেকে একটি রুল জারি করা হয়েছে যে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন কেন অবৈধ নয়, এই সংক্রান্ত একটি রুল জারি করেছে। শোনেন, এই যে আদালতের কাঁধে দিয়ে দেশমাতা খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, আমরা তো মানি নাই। দেশমাতা খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, আমরা তো সেটা মানি নাই। অতীতে আদালতের এরকম অনেক রায় দেওয়া হয়েছে যেটা জনগণ মানে নাই। এখন আদালতকে সরকার যে বারবার ব্যবহার করার চেষ্টা করছে, এটা তো অপচেষ্টা। এটা আদালতকে জনগণের সামনে তার মান, তার মর্যাদা ক্ষুণ্ণ করছে। এটা আদালতের এখতিয়ার না রাষ্ট্র কীভাবে চলবে। এটা আদালতের এখতিয়ার না জুলাই সনদ বা যে গণভোট হয়েছে, গণভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করবে। এইটা কোনো অবস্থাতে বিচার বিভাগের দায়িত্ব নয়। যদি কোনো কেউ করতে চায়, হয়তো তারা জোর করে আমাকে কন্ডেম অফ কোর্ট করে না জেল ঢুকাই দিতে পারবে, তারপরে বলবো এইটা আদালতের এখতিয়ার না। জুলাই সনদ ডিসাইড হবে রাজপথে। যদি আজকে আইন দিয়ে প্রভাবিত করতে চান, তাহলে আগামী দিনে আমাদেরকেও আবার লড়তে হবে, আবারও রাজপথে নামতে হবে। রাজপথে আসলে কেন নামতে হবে? চাইলে কি রাজপথে নামা সম্ভব? না, চাইলে সম্ভব না, আবার রাজপথে নামাও সম্ভব যদি অব্যাহতভাবে চেষ্টা করা হয়। আমরা দেখেছি, অতীতে বারবার দেখেছি, শাসক গোষ্ঠী বারবার রক্তচক্ষু জনগণকে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদ টিকে থাকতে পারে নাই। আমরা এই 5 বছর এই বর্তমান সরকারকে বলেছি, আপনি দেশ চালান, সুন্দরভাবে চালান, কিন্তু আপনি সংবিধানের নামে এই খেলাটা খেলেন না। আপনি যে কাজটা করছেন, একদিকে বলছেন সংবিধানের বাইরে এক চুল যাবেন না, আবার সংবিধানকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছেন। এটা জুলাই সনদের লোকজন মেনে নিবে না। হয়তো আজকে আমি আন্দোলন করতে পারবো না, কিন্তু আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আন্দোলন অবশ্যই হবে। জুলাই সনদের সঙ্গে যদি কেউ প্রতারণা করে, কেউ বিদ্রোহ করে, কেউ বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার ফয়সালা অবশ্যই বাংলাদেশের জনগণ চাইবে এবং করবে। জি, ধন্যবাদ আপনাকে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আসতে চাই আপনার কাছে। আমরা তো দেখেছি যে 5 আগস্টে দুঃখিত, রাজপথে নামলে আসলে কি হয়, তো সেক্ষেত্রে রাজপথে কেন নামতে হবে, কেন এমন কথা বলা হচ্ছে? না, যখন আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা সংসদের মধ্য দিয়ে একটা নির্বাচিত সংসদ বা একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এবং বিরোধী দল যারা আছেন, যারা রাজনীতিটা করছেন, এবং সরকার ও বিরোধী দল যখন সমস্যার সমাধান করতে পারে না, আলাপ আলোচনা, নেগোসিয়েশন এবং নানান কারণে কিছু কিছু সমস্যা তো থাকেই, যেমন এই যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। তো এখন ওটা না হলে তো আপনার রাজপথ একটা জায়গা, এবং রাজপথ তো আমরা দেখেছি, রাজপথ তো নতুন না,
রাজপথ 69, 70, 71-এ তো মুক্তিযুদ্ধ হয়েছিল, রাজপথ 52-র ভাষা আন্দোলনের সময় ছিল, তাই না? তো বিরোধী রাজপথ দলের 90 পক্ষ সালে থেকে- ছিল। জি। তো রাজপথ একটা জায়গা যেখানে আপনি যখন আপনার ন্যায্য দাবি দেওয়া বা আপনি যেটাকে ন্যায্য মনে করছেন সেটা যদি সরকার না শুনে, তখন রাজপথ একটা সমাধান হতে পারে। কিন্তু ইলেকশন রাজপথই কি শেষ সমাধান ইলেকশন কিনা? সমাধান হচ্ছে নির্বাচন। সমাধান আপনি যদি উদার গণতন্ত্রে বিশ্বাস করেন, কারণ আমরা তো বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র চাই, এই ব্যাপারে তো আমাদের খুব বেশি দ্বিমত নাই, মানে লোকজন নাই নিশ্চয়ই যে তারা এটাকে অন্যরকম রাষ্ট্র চান, বা আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, এইসব ব্যাপারগুলো তো নিশ্চিত। তো এইসব ব্যাপারে আপনার সমাধান হচ্ছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ছিল, সেটা কোর্টে এখন একটা আইন জারি করা হয়েছে, এই আইন কোর্টের একটা ইনস্ট্রাকশনস আছে, রায় হয়েছে, এটা যদি পার্লামেন্ট করে ফেলে তাহলে পরবর্তী নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখতে পারবো, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো টু সাম এক্সটেন্ড খারাপ ছাড়া বাকিটা সুষ্ঠু হয়। 90%, 95% সুষ্ঠু হলে নির্বাচন নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। কিন্তু তো এই জায়গাটায় যদি আমরা যেতে পারি তাহলে নির্বাচনের মধ্য দিয়ে অনেক কিছু সমাধান হবে। এখন রাষ্ট্রপতিকে আইনজীবী সাহেব চিঠি দিতেই পারেন রাষ্ট্রপতির বিষয় প্রধানমন্ত্রীর কাছে। এখন আইনজীবীর চিঠির ভিত্তিতে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেবেন সেটা প্রধানমন্ত্রীর বিষয়, তার তো একটা টিম আছে, তাদের সংসদ আছে, তাদের মন্ত্রিসভা আছে, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি যে কোনো রাজনৈতিক দল করতেই পারে, তাকে গ্রেপ্তারের দাবিও করতে পারেন, যদি তার কোনো অপরাধ থাকে অবশ্যই গ্রেপ্তারের দাবি করবেন। আমি এগুলো সব কিছু দাবি দেওয়াকে আমি কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতির অংশ মনে করি। এই দাবি করার কারণে যে উনি একেবারে খারাপ কিছু করে ফেলছেন, ন্যাক্কারজনক কিছু করে ফেলছেন বা অন্যায় কিছু করে ফেলছেন, এটা আমি মনে করি না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সংগঠন, প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে, আদর্শ আছে, লক্ষ্য আছে। লক্ষ্য তো একটাই, ক্ষমতায় যাওয়া, সেটা তো মূল লক্ষ্য। কিন্তু তার বাইরে যে অনেক আদর্শ লক্ষ্যের কথা তারা বলেন, সেইখানে তারা তাদের বক্তব্য বলতেই পারেন। এখন এই সংসদ অধিবেশন ডাকছেন তো রাষ্ট্রপতি, গেজেট নোটিফিকেশন, সুতরাং ওইখানে উনি বক্তব্য রাখবেন কিনা এটা কিন্তু সরকারের উপর অনেকটা নির্ভর করে। এটা সরকার যদি মনে করেন যে না ঠিক আছে রাষ্ট্রপতি কোনো বক্তব্য রাখবেন না, তারপরে ওই গ্যাপটা, ওখানে যে শূন্যতা হবে, সেই শূন্যতা কীভাবে পূরণ হবে সেটাও কিন্তু আলাপ আলোচনা করে বের করতে হবে। তো এটা যদি আমরা বের করতে পারি ভালো কথা, না হলে 12 তারিখ তো খুব বেশি দূরে না, একটা উনি বক্তব্যের দিক, তারপর সংসদ শুরু হয়ে যাক, অসুবিধা নাই তো। আমাদের বক্তব্য, যারা বিরুদ্ধে আছেন তাদের বক্তব্যটাও জনগণ জানতে পারলো, এক পর্যায়ে জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবে। ধন্যবাদ আপনাকে। কিন্তু কথায় কথায় আমরা রাজপথ রাঙিয়ে দিব রক্তে, এটা মনে হয় আর বেশি না করাই ভালো। কারণ আমরা অনেক রক্ত দিয়েছে বাংলাদেশের জনগণ, অনেকবার আমরা প্রতারিত হয়েছি, দুইটাই, আমরা রক্ত দিয়েছি, আমরা সফল হয়েছি, আমরা প্রতারিত আসলে কখন হয়েছে আমরা, মানে এটা কি বারবার, যেমন 90 সালের কথা চিন্তা করেন, 90 যে অভ্যুত্থানের পরে একটা 3 জোটের রূপরেখা ছিল, তো সেই রূপরেখা অনুযায়ী আমাদের রাজনৈতিক দলগুলো দেশটা চালায়নি। চালাইতে এই 5ই আগস্ট হওয়ার কোনো দরকার ছিল না, হতো না আর কি, দরকার ছিল না বলছি না, 5ই আগস্ট একটা অনিবার্য হয়ে গেছিলো। যে এই যে আপনি একটা যদি রেকর্ডটা দেখেন, যে আপনার রাজনৈতিক রেকর্ডটা যদি দেখেন, অন্য রেকর্ডে আমরা গেলাম না, রাজনীতিতে আপনি 3টা নির্বাচন যদি জনগণ ছাড়া নির্বাচন হয়, তারপর তো এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তাদের যে এই সরকার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার যে নৈতিক সেটাই তো তাদের ছিল না, আইনগত ভিত্তি তাদের ছিল না। সুতরাং তখন তো জনগণ নিজেকে প্রতারিত ফিল করবে এবং জনগণ তখন রাজপথে নেমে আসবে। তো আমরা চাই, আমরা লাস্ট পয়েন্ট হলো এটা, আমরা চাই যে সরকার যেটা গঠিত হয়েছে তারা 5 বছর তাদের মেয়াদ পূর্ণ করুন, সংসদ তার মেয়াদ পূর্ণ করুক, এবং তারা এমনভাবে দেশটা চালাক যাতে জনগণ নিজেকে প্রতারিত না ভাবে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারেক রহমান, একটু আসতে চাই আপনার কাছে। মোহাম্মদ আখতারুজ্জামান ভাই যেটা বলছিলেন যে গায়ের জোরে কি আসলে সবকিছু হচ্ছে কিনা, আপনি স্যারের নাম উচ্চারণ করলেন, তো এখন বিষয় হলো যে আখতারুজ্জামান স্যার তো এখন জামাতে ইসলামকে তাদের অভিভাবক হিসেবে মেনে নেন। তো উনি তো আগে এই গোত্রের লোক ছিলেন না, এটা মেনে নেওয়ার পরে অনেক জোরে জোরে জুলাইয়ের কথা বলতেছেন, জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই না হলে সব শেষ। কিন্তু আসলেই কি উনি জুলাইকে ধারণ করেন? আসলে কি উনি জুলাইয়ের পক্ষের মানুষ? এর আগে উনি হলো আওয়ামী লীগের পক্ষে কত সুন্দর লড়াই করছেন, এবং 24 নির্বাচনের সময় এমন লড়াই করছেন যে একাই ফাটাই দিচ্ছিল বিএনপিকে। ঠিক আছে, বিএনপি জামাতকে ফাটাই দিচ্ছে মাঠে, একবারে তছনছ অবস্থা, বুলডোজারের মতো আমাদেরকে আঘাত করতেছিলেন আমরা যখন নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেছিলাম। তো এখন হলো স্যার আমাদের বাবার বয়সে, দাদার বয়সে, এখন উনি হলো জুলাই বলতেছে। জুলাইয়ে সব কিছু পাক পবিত্র না এতটা,
ঠিক আছে। জুলাই তো এই যে আজকে সকালে নিউজ হয়েছে যে ওয়াসার যে এমডি সে বেগম পাড়ায় বাড়ি বানাইছে অল্প কয়েকদিনের মধ্যে, নভেম্বর মাসে মনে হয় নিয়োগ পাইছে না, নভেম্বর মাসে আসিফ মাহমুদ তারা নিয়োগ দিছে, আর এই কয়েকদিনের মধ্যে সে কানাডাতে বাড়িও কিনে ফেলছে। তো জুলাই সব কিছু পাক পবিত্র নাকি? এখন জুলাই সংবিধান ভালো লাগতেছে না, কিন্তু সংবিধান প্রধান বিরোধী দল হিসেবে যা যা সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো গ্রহণ করতেছে জামাতে ইসলাম, এগুলো ভালো লাগতেছে, এগুলো খুব মজা। বাড়ি দিবে, সে বাড়ি গ্রহণ করবে, সেখানে থাকবে। হ্যাঁ, তা আমার বিষয়টা সেখানে না। রাষ্ট্র তার জনপ্রতিনিধিদের কিছু সুবিধা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, কিসের জন্য দেয়? সে তো অল্প কিছু বেতন পায়। এই সুযোগগুলো সুবিধাগুলো গ্রহণ করে সে জনগণের সেবা করবে, জনগণের কাছে যাবে। এই যে মুখে মুখে বলা হচ্ছে যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, তো কি তারপর তার মানে সে চুরি বাটপারি বন্ধ করে দেবে? এই নাটকগুলো আমার আসলে ভালো লাগে না। যারা এখানে রাজনীতি করে দেশকে এত খাওয়াতে আসে না, সব খাইতেই আসে এখানে। হ্যাঁ, সুন্দর সুন্দর বক্তব্য দেওয়া যায় যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, এগুলো দেওয়া যায়, কিন্তু এখানে তো একবারে মানে ধসে দিচ্ছে নিচ থেকে, একবারে ভূমিধস লুটপাট চলে এখানে। তো এগুলো যেগুলো মানে কথাবার্তা এগুলো চলে না আসলে। জুলাই গণ অভ্যুত্থানের পরে বা 24-এর আন্দোলনের পরে আমরা যেই বাংলাদেশটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হতে দেওয়া হয়নি। আজকে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে না যে কতটুকু জামাত কোন জায়গায় একবার করেছিল। এই পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, একটু একটু করে সরাচ্ছে দু একজন করে, আর স্যাক করে উঠতেছে, ধোয়া উঠতেছে, ও এটা তাহলে জামাতের আইটেম ছিল, এই জন্য জামাত খেপতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই মানুষগুলো কি ফেরেস্তা? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে কি ফেরেস্তা নাকি? তার মেয়ের জন্য সে প্রথমে একটা বক্তব্য দিচ্ছিল, তার মেয়ের যে বাড়ি দুবাইয়ে, সেই বাড়িটা হলো তিনি দায়িত্ব নেওয়ার আগে। অথচ আমরা কি দেখলাম, উনি দায়িত্ব নেওয়ার অনেক পরে 24 ডিসেম্বর 2024 সালে 24 ডিসেম্বর 2024 সালে উনি দুবাইয়ে গেছেন এবং সেখানে বাড়ির রেজিস্ট্রেশন করছেন, এবং দুবাইয়ের নিয়ম হলো যার নামে রেজিস্ট্রেশন হয় তাকে সঙ্গে সঙ্গে থাকতে হবে সেখানে। হ্যাঁ, তাহলে জুলাইয়ের সব প্রোডাক্ট কি পাক পবিত্র নাকি? জুলাইতে সব পার পাওয়া যাবে না, এত ভালো না। এবং এই যে সংবিধান সংস্কার কমিশনটা করা হয়েছে না, জাস্ট ওই যে জুলাইয়ের মধ্যে যে শয়তানিগুলো ছিল, এই শয়তানি আরও বছরের পরে বছর অব্যাহত রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা যেমন সংস্কার কমিশনে এখানে বসে বসে আলাপ আলোচনা করতাম, রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকায় বসছে, তোমরা এবার আলোচনা করো আর আমরা যা খুশি তাই করি। কিন্তু বাস্তবে ওই সংস্কার কমিশন যে বসছিল সেটা কি বাংলাদেশের টোটাল প্রতিনিধিত্ব করে? বলেন, ওই সংস্কার কমিশনে যারা ওখানে মানে সারাক্ষণ বক্তব্যের ফুলঝুরি ধরাইছে, তাদের মধ্যে 10% মানুষের সংসদ সদস্য হয়নি। তাদের প্রস্তাবনা তো এই জুলাই সনদ, তাহলে তাদের 10% লোকও সংসদে যায়নি, যারা ওখানে এতগুলো বড় বড় বক্তব্য দিছে, তারাই তো এই জুলাই সনদের খসড়া করছে। তাহলে সেইটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে হবে কেন? এই যে সংবিধান সংস্কার কমিশন না, ওই জুলাই সংস্কার কমিশনের মতো ওইটা আবার যেন আলী রিয়াজদের একটু কর্তৃত্ব থাকে, আবার ডক্টর ইউনূসের একটু কর্তৃত্ব থাকে, এই যে ছায়া কর্তৃত্ব রাখার জন্য এই শয়তানিগুলো করেছে। বাংলাদেশ যে সংবিধান ভালো লাগে না, সংবিধান ভালো লাগে না রাজাকারদের। তারা এই অস্তিত্বটা মুছে দিতে চায়, একবারে ব্ল্যাঙ্ক করে নতুন করে করতে চায়। এবং জামাত চেয়েছিল যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই সময়টা এসে মুক্তিযুদ্ধের পুরা হিস্ট্রিটা এত সুন্দরভাবে মুছে দেবে, এত সুন্দরভাবে মেকআপ দেবে, যেন কেউ আর পরে মনেই করে না যে মুক্তিযুদ্ধ নামে কিছু। অনেক বড় একটা জাঁকজমক, বড় অনুষ্ঠান, মিষ্টির পরে মিষ্টি বিতরণ করবে, উৎসব করবে, আতশবাজি করবে, এগুলো জামাতের প্ল্যান ছিল। সেই প্ল্যানগুলো শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতি ইতিহাসকে মুছে দেওয়ার জন্য। আজকে আখতারুজ্জামান স্যারকে আমি একটা কথা বলতেছি, একটা লোক 1971 সালে রাজাকার ছিল, সে বুঝতে পারছে যে তাই সে একটা ভুল করে সেই ব্যক্তিটা ওই দলে আর নাই, বলছে এই রাজাকারদের গোত্রে আমি আর থাকবো না, এরা ভালো না, আমি তওবা করলাম। সে কিন্তু কিছুটা দায় মুক্তি পায়। কিন্তু যেই ব্যক্তিটা দেশের মানুষকে হত্যা করার সঙ্গে একটা সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত, সেই প্রক্রিয়ার সঙ্গে থেকেই গেল, আপনি তাকেও দায় মুক্তি দেবেন? তার সমস্ত ধর্ষণকে মাপ করা যায়, তার সমস্ত খুনকে মাপ করা যায়। এই প্রজন্মেরও কেউ যদি মনে করে ওই 71 সালে যারা খুন এবং ধর্ষণ করছিল তারাই আদর্শ, তার এই প্রজন্মে এসেও সেই কি ওই সময়ের জিনিসটাকে লালন করতেছে, স্বীকৃতি দিচ্ছে, যারা দেশের বিরুদ্ধে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, সে তো ওইটাকে ধারণ করলো, ওই হত্যাকেই সমর্থন দিল, ওই ধর্ষণকেই সমর্থন দিল। হত্যার কোনো রিকনসিলেশন হয় কি আসলে? আওয়ামী লীগের যে মানুষটা হত্যা করছে তার রিকনসিলেশন সম্ভব?
একটা সোসাইটি, হাউজিং সোসাইটি, সেই সোসাইটির মধ্যে 200 জন মালিক সমিতি আছে। একজন মালিক আর একজন মালিককে হত্যা করছে, হত্যা করে বলতেছে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এবার সভাপতি হতে, তোমরা আমার ভোট দাও। সমিতির লোকরা মানবে যে একজন মালিক আরেকজন মালিককে হত্যা করছে, সেই খুনি মালিক আবার সমিতির সভাপতি হতে চায়, সে মানবে? এই বিষয়গুলো খুব সহজ অনুধাবন যে আমরা দেশকে কিভাবে দেখব, মুক্তিযুদ্ধকে কিভাবে। আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না বাবা, আমরা ছিলাম না, কিন্তু এখন যে গল্পগুলো করা হয় যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000, এই যে ব্যারিস্টার ফুয়াদ বলে, এই ধরনের স্টুপিড কার্যক্রম আমরা হতে দেব? এই যে পিনাকি ভট্টাচার্য বলে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 2,000, এটা আমরা মেনে নেব? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগে অন্তত 1 ডজন গণমাধ্যমে আসতেছি, 1 ডজন গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা পর্যায়ক্রমে কখনো 7 লাখ ছিল, কখনো 10 লাখ ছিল, কখনো 21 লাখ ছিল, কখনো 27 লাখ ছিল। এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে শেখ মুজিব বাংলাদেশে ফিরে আসার আগে অন্তত 1 ডজন নিউজ গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। তারপরে শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। সেই জায়গাতে কি পরিমাণ, এই সব কিছু আমাদেরকে হজম করে নিতে হবে। তাহলে হজম করে যদি নিতে বলেন তাহলে তো বলতে হবে যে আমরা রাজনীতি সব বাদ দেই বাবা, এখন জামাতে ইসলাম এখানে বাংলাদেশে রাজনীতি করুক, যেহেতু তাদের সামনে কর্নেল অলি সাহেবকে দাঁড় করাই দিছে, আখতারুজ্জামান স্যাররা আছে, ভালো ভালো স্যার আছে। আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে থাকেন না, এটা ভালো মানুষের দল না। এটা সারাক্ষণ আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে রেপ করতে চায়। আমি এখনই দেখাবো, না হলে 200-300 জামাত কর্মী রেপ করতে চাইছে আমার বউরে, আমার মারে রেপ করতে চাইছে, এবং আমার মাকে সারাক্ষণ খানকি বলে, ব্যবসা বলে, এগুলো বলে যেই তাদের বিরোধিতা করে তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে অসংখ্য। গত কয়েকদিন ধরে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এরা কি আচরণ করতেছে। আপনারা এই প্রক্রিয়া থেকে দয়া করে সরে আসেন, আবার আমরা আপনাদেরকে মাথার মুকুট করে রেখে দেব। জি জনাব তারেক রহমান, একটু জানতে চাই আপনার কাছে যে আপনাকে যারা হুমকি দিচ্ছিল বা আপনাদেরকে যারা হুমকি দিচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না, এরা অনেক শক্তিশালী, সরাসরি জান্নাতের দল। এগুলোর বিরুদ্ধে মামলা ব্যবস্থা নেবেন আপনি, টিকতে পারবেন নাকি? এত সোজা না। কেন টিকা যাবে না? আইন তো সবার জন্য সমান। সোশ্যাল মিডিয়ায় মৌমাছির মতো এসে ধরে একটা কথা বললে মনে হয় মেজরিটি কথা তাদের। আমার মনে হয় আখতারুজ্জামান স্যারও এই কারণে জামাতে চলে গেছে এই ভয়তে। আমি আপনার কাছে একটু আসতে চাই যে আচ্ছা ভাইয়া, দেখেন তারেক সাহেব ব্যক্তিগত কথা বলছেন তো, না সমস্যা, এই জন্য ব্যক্তি বলছি। আপনি কিন্তু মানুষের কিন্তু আম তারেক বলে, কোনো সমস্যা নেই, আম তারেক বলে। এটা কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই আমার কাছে না, এটা আপনার কাছে পজিটিভ, আমার কাছে পজিটিভ। হ্যাঁ, কিন্তু মানুষ আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে কেন? বিকজ আপনি আম তারেক, বুঝছেন না? অর্থাৎ আপনার কোনো ব্যক্তিগত বলছেন বলেন, কাজে একটা মনে রাখেন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি তো রাজাকারদের আপনার মতো নেতা মানি নাই। না, আপনি রাজাকারকে চিনেন? রাজাকারকে আপনি চিনেন? তারেক রহমানকে মানেন? তারেক রহমান কি? তারেক রহমান রাজাকার কি? তাহলে কি? ও তাহলে মুখ কি? তারেক রহমান কি? এতদিন তারেক রহমান মার কুলে নিয়ে শুনেন, মার কুলে এই যে আপনি যে বড় কথা বলেন, না জেনে কথা বলেন, আপনি রাজাকার নামলে কথা বলেন, আপনি আমার পেশা নিয়ে আপনি তারেক রহমান করছেন, আমি আম তারেক, কিন্তু আপনি জামাতের সঙ্গে গেছেন, এটা অসম্মানের না? মানে বিরুদ্ধে আলাদা দল করেন, অসম্মানের না? এত টাকা দরকার আপনার? আপনি দল শুনেন, টাকা থুতু মারাইস, আপনাদের মতো টাকা দিয়ে চলে না, টাকা থুতু মারলে জামাতের সঙ্গে যেতেন না। টাকা দিয়ে চলে না, পরের টাকা চলে না, নিজে কি কামাই করেন সেটা বাইর করেন। আমি তো আম ব্যবসা করি, এই যে আপনি বলেন আম তারেক, তা বুঝছেন না? তাহলে আমি নিজে টাকা দিয়ে চলি। কত জন বলছেন, আপনি আমাকে বলছেন যে আমরা টাকা দিয়ে করি না, টাকা দিয়ে কি চলেন দেখেন। আপনি কি আমাকে আম ব্যবসা করতে মানা করতেছেন? কোনটা? আপনিও আমাকে বলতেছেন জামাতের টাকা নিয়ে আমি চলি, জাকাতের টাকা দিয়ে। কোনটা? জাকাতের টাকা দিয়ে চলেন? আপনাকে তো জামাত ইসলাম না, জাকাতে ইসলাম। আপনি যে ব্যক্তিগত বলতেছেন জাকাতে ইসলাম, আপনাকে জাকাতের টাকা খাওয়ায়। আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি সেই রাজনৈতিক আম জনতা পার্টি জাকাতের টাকার জন্য জামাতে যোগ দিয়েছেন। আপনি কি নৈতিক অধিকার আছে, নৈতিক আছে অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করার? কেন অধিকার নাই? এই যে অধিকারটা নাই যে বলছেন, এটাই তো সমস্যা। কেন অধিকার নাই? শুধু আপনি বলবেন আর কেউ বলবে না। আর আপনাকে কি? আমি তো বলিনি আপনাকে, আপনি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন। আপনি কি আপনি এই কথাটা যে বললেন, আপনি জিব্বা ছিঁড়ে ফেলার কথা ছিঁড়ে ফেলেন, এই তো এই যে বললেন মেরে ফেলেন আমাদের, এই জন্য তো আপনি বললেন মেরে ফেলেন আপনাকে। আপনি যে কথাটা বললেন তার চেয়ে খারাপ জঘন্য কথা। তাহলে কি করব? আপনি কি করে বলেন জাকাতের টাকা ছিঁড়ে ফেলবেন? আপনি কি করে বলেন জাকাতের টাকা বলি? তাহলে কি জামাতের টাকা তো জাকাতের টাকাই তো এগুলা? হ্যাঁ, জামাতের টাকা জাকাতের টাকা না। জামাতের টাকা আপনি জামাতের টাকা জাকাত দেন, এই যে আপনি আমাকে বলেন না, এটা তো আমাকে বলেন তো, আপনি আমাকে তারা তো জাকাত, তাদের যত অ্যাক্টিভিস্ট আছে, ভোকাল আছে, সবাইকে জাকাতের টাকা খাওয়ায়। না বলছি, শুনুন আমি বলছি, জামাত ইসলাম সমস্ত ভোকালকে জাকাতের টাকা খাওয়ায়। এই সমস্ত লোকগুলোর কারণে, শুনেন, এই সমস্ত লোকগুলোর কারণে রাজনীতিটা কলুষিত হয়।
রাজনীতিতে বিতর্কিত হয়, এদের জবাব দিতে গেলে বিতর্কিত বক্তব্য দিতে হয়। আপনারা রাজনীতি পবিত্র করছেন, রাজনীতি পবিত্র আমি করছেন আসবো আপনারা। জনাব অনেক তারেক পবিত্র রহমান- জায়গায় নিয়ে গেছেন জনাব রাজনীতি। তারেক রহমান, এখন আমি আসবো এখন আপনার এই কাছে। তারেক রহমানদের মতো রাজনীতিবিদদেরকে জন্য গুম খুন এই সমস্ত কালচার আসে। কেন কালচারগুলো আসে? আপনি গুম হইছেন, এই যে আবার আপনি গুম হইছেন, আমি গুম হইছি, আপনি গুম হইছেন। আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, আমি গুম আপনার মতো হইছি। লোক গুম হলে কি হবে? হ্যাঁ, এটাই বলবে, এটাই তাহলে আপনাদের দর্শন। আপনার মতো জঘন্য যে একজন চরিত্রের লোক গুম victim হবে না কি মানুষকে হবে? আপনি সাফাই গাচ্ছেন, গুম হবে না যে কি আপনি হবে? গুম হয়ে ঠিক হইছে। না গুম করাচ্ছেন আপনি কি ঠিক উপায় আছে। আছে? মানে আপনার মতো একটা এভিলকে সমাজে নিয়ন্ত্রণ করতে হলে এই- গুম ছাড়া কি উপায় আছে? এই ছিল কারণ আপনার আইনের জুলাইয়ের চোখে তো- মনে। আইনের চোখে তো তাই হবে না। জুলাইয়ের মনে আইনের এই চোখে ছিল না। আপনার জুলাইয়ের মনে। তো জুলাইয়ের মনে তো বিএনপি করেছে। জুলাই বিএনপি লোক শহীদ হয়েছে। আমরা আন্দোলন করে ভুলে গেছি। আপনারা আমরা। আন্দোলন করেছেন। আপনার কথা একটু শুনতে সেই জন্য চাই। বলছি, কাজে আমি বলছি মানে এই মতের সমস্ত- অমিল হলে কি আমি বলছি- গুমের না, না, আমি শিকার কেন- হতে হবে? আপনি গুম খুন কিসের শিকার দেখছেন হয়? নি? এই শুনেন, এই গুম অফিসাররা খুন যেভাবে কিসের মানুষকে শিকার গুম হয়? করছে এগুলা। যখন একজন মানুষকে মানুষ গুম করছে। অপরাধকে তোয়াক্কা করে না, সে না এখন প্রশ্ন হচ্ছে আদালতকে যখন আমরা কি করি, কেন এই জিনিসগুলো হয়? এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? ইট ইজ কল্ড এক্সট্রাঅর্ডিনারি মেজার। এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? নিতে হয় যখন একজন ব্যক্তি আইনটাকে বিভ্রান্তি দেখায়, আইনের সুযোগ দেখায়। এই ধরনের পৃথিবীতে অনেক সাহিত্য লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে, অনেক চলচ্চিত্র হয়েছে। এই সমস্ত চরিত্রগুলোকে কেমনে শায়েস্তা করতে হয়, শায়েস্তা করার জন্য মানুষ বিকল্প খুঁজে পায় না, তখন এগুলো করতে হয়। যে অফিসারটা করে তাকে আমরা দোষী করি, কিন্তু তার সামনে কোনো বিকল্প থাকে না। এরা যে হারে মানুষের ক্ষতি করে, মানুষের চরিত্র হনন করে, মানুষের অত্যাচার করে, চাঁদাবাজি করে, লুপ্তরাজ করে, রাজনীতির নামে যারা হটকারিতা করে, জায়গাতে অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত লোকদেরকে রাজনীতিভাবে তো মোকাবেলা করা যাচ্ছে না, আইনে মোকাবেলা করা যাচ্ছে না। মানে এই কারণে গুম করা হচ্ছে। এই কারণে গুম না, খুন করা হচ্ছে। যে কারণে আজকে খামেনিকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? খামেনি যেহেতু কোনো ন্যাশনাল চিন্তা আসে নাই, আজকে কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসতে হচ্ছে? ওই মাদকদের স্পন্সরই করে বলে। এই সমস্ত লোকগুলো কি করে? তারা মাদকের টাকা চলে, তারা দুর্নীতিবাদের টাকা চলে, রাজনীতি খোলস লাগায়। এই সমস্ত লোকগুলোর জন্য তারা এগুলা করা হয় এবং ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে। রাজনীতি কথা বলতে আপনার জামাত চাঁদাবাজি করে না? আরে দ্যাটস নট ইউর বিজনেস। জামাত চাঁদাবাজি করলে জামাতকে কে বলেন? কেস করেন, যান। তাহলে আপনি তো জামাতের, কি আমি তো জামাত, অবশ্যই যান। তাহলে আপনি তো আপনার দলের জবাব দিয়ে দেন কেন? আমি চাঁদাবাজি করেন? আপনি জবাব কেন? আপনি কেন? আপনি জবাব দিয়ে করার জন্য আপনি কেন? আপনি শুধু জবাব নেবেন? আপনি আপনি আমি জবাব তো চাইনি আপনার কাছে। তাহলে- আমি তো জবাব চাইনি। আমি তাহলে আমি তো জবাব চাইনি আপনার কাছে। এই যে দেখেন, দেখছেন? কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। কে জামাত নেতাকে জামাত বহিষ্কার করছে। তো করবে যদি কেউ করে থাকে তো ব্যবস্থা হয়েছে। তাহলে তার আপনি কি হয়েছে? এখন আপনি তো আপনি তাহলে আপনার কি দল হয়েছে? চাঁদাবাজি করে। এই যে বললেন আপনার দল চাঁদাবাজি করলে কি হয়েছে, তাই অপরাধ না? হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনার দল জামাত। চাঁদাবাজি করলে এই কি যে হয়েছে? এই যে বললাম, এই যে আপনার দল চাঁদাবাজি করছে, কি বলছে? ওনার জবাবটা যে ভাষায় দিতে হবে, সে জবাবটা কি? এই জবাব দিতে পারবো না আমরা? তাহলে কি আমরা কি দেন? মনে করি ওনাকে আমরা কি ভয় পাই? ওনার জবাব দিতে পারবো না? কিন্তু জবাব দিতে গেলে সমাজের কাছে অপরাধী হবো আমি। ওনার কি ওনার তার এই মানে চোখ কি আপনার অপরাধী হওয়ার কেয়ার ইচ্ছা করে আছে? নাকি? ওনার এই সমস্ত উদ্যুক্তপূর্ণ কথা জবাব দিতে পারি না আমি? আচ্ছা আচ্ছা, বলেন, উনি যে কথা বলতেছেন, যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না। জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে, আমাকে গুম খুনের পক্ষে নিতে হবে। জিভ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য লোকে জিভ ছিঁড়ে ফেলতে হয়। জিভ ছিঁড়ে ফেলতে হ্যাঁ, হয়। ওই তো ছিঁড়ে ফেলতে হয়। বুঝতে পারছেন ঠিক না? আছে। একজনের কথার উত্তর দিতে গেলে আপনি কেন অপরাধী হবেন? আমি এই জন্য অপরাধী হবে, কারণ এই লোকটাকে যখন বুঝায় বলা হয় তখন সে বুঝে না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সে উল্টা অফেন্সিভ কথাবার্তা বলে। অসংখ্য এই যে অফেন্সিভ কথা বলে যাচ্ছে। অফেন্সিভ কথাবার্তা বলে। আমি আসবো, রাজীবপুরে জনাব, মামলা থেকে অফেন্সিভ কথাবার্তা বলে। বাবু আমি আপনার মিয়াকে কাছে আসবো। এদের জুলাই আমি- মামলা থেকে রক্ষার জন্য এই আমি যে এই বাবু মিয়া বিষয়গুলো নামের এক নিয়ে আরে কোথায় কোন নিউজে পাইছেন? নিউজে ভ্যালু কি? নিউজে ভ্যালু কি? ইত্তেফাকে নিউজ জি, হয়েছে। জনাব আখতারুজ্জামান, আপনি বলবেন। তারপরে এদের প্রথম আলোতে নিউজ হয়েছে। প্রথম আলোতে জি, নিউজ ধন্যবাদ হয়েছে। আপনাকে। ইত্তেফাক প্রথম আলোতে নিউজ হয়েছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আসতে চাই আপনার কাছে। এই যে ওসির নাম ভাঙে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা ছিল, দেখেন, সেই বহিষ্কার আকাঙ্ক্ষা করছে। আসলে পূরণ না হয়ে উল্টোটা কেন হলো? মানে যেটা তারেক রহমান বলছিলেন যে ওয়াসার এমডি যিনি সদ্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন, কিছুদিন আগের এই ঘটনা, তিনি কানাডায় বাড়ি করেছেন। মানে এটা আসলে কিভাবে হয়? এটা আগে যেভাবে হচ্ছে এখন সেভাবে হয়। কারো কিন্তু এটা তো কারো হওয়ার যদি কথা ছিল কারো না শুনেন, আসলে। কারো এটা হওয়ার কথা ছিল না, মানে এটা জনগণের কথা বলছেন আপনি, মানে আপনার আগের কথা সরকার যে 15 এই বছর থেকে সরকার যেটা পরিবর্তন করেছে, এখন হয়েছিল, 1.5 বছরে আমরা আসলে একটা সেটা প্রত্যাশা কেন? করেছিলাম।
আপনার কথাটা আমি একদম বুঝতে পারছি, স্পষ্ট যে সরকার পরিবর্তনের কিছু কিছু প্রত্যাশা ছিল, প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল। এই জন্য তো আমি বললাম যে আমাদের সব স্বপ্ন, ওই যে স্বপ্ন দেখি আমরা, রক্ত দেই আমরা, স্বপ্ন ছিনতাই হয়ে যায় এবং আমরা প্রতারিত হই। এটা হলো জনগণের অবস্থান। তা এখন ধরেন যে এই অনেক ভালো ভালো স্বপ্ন ছিল, আমরা করতে পারি না। এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন করতে পারে নাই? এখানে তো কেউ অন্তর্বর্তীকালীন সরকারের লোক নেই। তো ভাই আপনি অন্তর্বর্তীকালীন সরকারের লোক একজন আনেন, তার সাথে একটু কথাবার্তা বলি যে ভাই কেন করতে পারেনি, তাদের বক্তব্য তো শোনা দরকার যে তারা কেন ব্যর্থ হইলেন বা কেন করতে পারেননি। তারা তো মনে করেন তারা অনেক কিছুই করেছেন। এখন জুলাই সনদ বলেন, আর আমাদের যে জুলাই সনদে স্বাক্ষর করা দল বলেন, তারপর আমাদের সংস্কার বলেন, এইগুলো তো মোটামুটি সকলের কাছে স্পষ্ট যে আমরা একটা সনদ করেছিলাম। ওই সনদটা তো এনসিপি স্বাক্ষর করেনি যেদিন স্বাক্ষর করার কথা ছিল, সেদিন কিন্তু বিএনপি ওখানে উপস্থিত থেকে স্বাক্ষর করেছে, তাই না? জামাত করেছে, কিন্তু এনসিপি করেনি। তাই এটাও একটা রাজনীতি ছিল, তাই না? এরপরে হলো আপনার সংস্কার নিয়ে তো অনেক আলোচনা। আপনার এই বিশাল সংস্কার, সেটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, সেটার মধ্যে নানান কিছু আছে, কিছু কিছু বিষয়ে আপনারা রাজি আছেন। তার আগে উনি বিএনপির পক্ষ থেকে, উনি যখন বিএনপি করতেন বা উনি যখন যে দলই করেন বিএনপির পক্ষ থেকে একটা 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল না, সেটা আছে। তো সব মিলিয়ে একটা সংস্কার প্রস্তাব যেটা রেডি হলো, সেটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে আপনার কেউ কেউ স্বাক্ষর করলেন। তাহলে এখন কি হবে? আপনি যদি গণতান্ত্রিক পথে যেতে চান, তাহলে বিষয়টা হবে যে নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো হয়তো বিএনপি এখনও বলবে যে না, আমরা ওটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমরা এগুলো করবো না। বাকিগুলোতে সবাই মিলে যেটাতে একমত হয়েছে সেগুলো সংসদে তারা আইন করে পাশ করে ফেলতে পারেন, এটাতে আমি কোনো অসুবিধা দেখি না। এখন আপনি হানা ভোট নিয়ে একটা জরুরি কথা আছে। হানা ভোটের যে মানে অর্ডার, যেটা সেই অর্ডারটা নিয়ে খুব জরুরি কথা। এটা অর্ডারের বিষয়ে আইনজীবীদের কথা আছে, সিনিয়র আইনজীবীরা, এবং ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি যতটুকু চাকরি বাকরি করে আইন পড়েছি, তাতে প্রেসিডেন্ট এরকম অর্ডার ইস্যু করতে পারে না। এই প্রেসিডেন্টকে তো আমরা চাই না এখন, তাই না? ওর অভিশংসন করতে চাই। তাহলে ও যাকে আমি অভিশংসন করতে চাই, যাকে গ্রেপ্তারের দাবি করি, তার একটা অর্ডারের উপর যে ভোট হয়েছে, তাহলে তো ওইটাও নিয়ে কোশ্চেন তোলাই যেতে পারে। ওটা হলো ওটা সাইডলাইনের কোশ্চেন। আমি সাইডলাইনে থাকবো না। আপনি তাহলে সেই নির্বাচন না আমি সাইডলাইনে যাচ্ছি না। আমি সাইডলাইনের কোশ্চেনে যাচ্ছি না। আমি হলো ওটা সাইডলাইনে করে রাখলাম যে আপনি যে লোককে অভিশংসন করতে চান, যার পদত্যাগ দাবি করলেন, যাকে গ্রেপ্তারের দাবি করছেন, তার একটা অর্ডারের ভিত্তিতে যে সংসদ যে এই হানা ভোট হচ্ছে, সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা একটা দেখার বিষয় আছে। এটা ডিপ অ্যানালাইসিস করতে হবে। আর আমি যখন মেইন কোশ্চেন হলো এটা সংবিধান বা আমাদের যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতা, এটা ইউনূস সাহেব যদি কোনো প্রোক্লামেশন জারি করে দিতেন, কোনো যদি বিপ্লবী সরকার হতো ওই 5ই আগস্টের পরে, তখন যদি সংবিধান আপনি ভেঙে দিতেন। বাংলাদেশে আমি আরেকবার বলেছিলাম, অনেকবার বলেছি, আক্তার ভাইও জানেন, বাংলাদেশে একমাত্র বিপ্লবী সরকারের সুযোগ ছিল 7ই নভেম্বর। 7ই নভেম্বর শহীদ মিনারে যদি জিয়াউর রহমান সাহেব যেতেন, তখন ওইখানে একটা বিপ্লবী সরকার গঠন করা সম্ভব ছিল। ওটা হয়নি, এবং বাংলাদেশে আর কোনো দিন ওইরকম কোনো বিপ্লবী সরকার শহীদ মিনারে যায় শপথ নিয়ে বিপ্লবী সরকার হবে, এটা আমি চিন্তাও করতে পারি না। কারণ ওই সরকার হওয়ার পেছনে বিশাল শক্তি ছিল, যে বিশাল শক্তি নিয়ে 7ই নভেম্বরের সাপোর্টটা আসছিল, ওই রকম সাপোর্ট তো আর পাওয়া যাবে না। তো এইখানে আপনি প্রেসিডেন্টের অর্ডারটাই ইললিগাল। তো যে প্রেসিডেন্টের অর্ডার যদি ইললিগাল হয়, তাহলে হানা ভোটের বিষয়টা এটা করতে হবে। এবং হানা ভোটে আপনি যতগুলো প্রশ্ন দিলেন, এটা হানা ভোটের আগেও আলোচনা করেছি, আক্তার ভাই নিশ্চয়ই দেখেছেন, এতগুলো প্রশ্নের হানা ভোট হয়। আমি আখতারুজ্জামানকে চাই না চাই, হ্যাঁ না, তখন আমি স্ট্রেট উত্তর দিতে পারি। আমি ওর ধরেন 48টার মতো মোটা দাগে কোশ্চেন ছিল, 48টার মধ্যে 40টা আমি একমত হতে পারি, আমি হ্যাঁ দিব। বাকি 8টার ব্যাপারে কি হবে? আমার না দেওয়ার তো কোনো সুযোগ নাই। এবং আমি একদম পরিষ্কারভাবে, সম্যকভাবে অবহিত, অনেকের সাথে আমি আলোচনা করেছি, ভোটারদের সাথে, তারা এই হানা ভোটের জিনিসটাই বুঝতে পারেননি। এবং আক্তার ভাই তো রাজনীতি করেন, ইলেকশনও করেছেন, আক্তার ভাই নিশ্চয়ই একটু পরে বলবেন, আমরা ঠান্ডাভাবে যদি আলোচনা করি সবাই মিলে, যে এই হানা ভোট বোঝার মতো সামর্থ্য আমাদের ভোটার, যে 4 কোটি হাঁ দিছে, তারা বুঝে দিচ্ছে না বুঝে দিচ্ছে আমি জানি না। আপনার 12 কোটি ভোটার, এর মধ্যে আপনার 4 কোটি হাঁ দিচ্ছে, তাহলে আপনি আরেকটু ডিব্যালেন্স দেন, তার মানে 8 কোটি দেয়নি। এখন আমরা বলতে পারি যে ভাই 20% ভোটার তো কোনো সময় আসে না, আচ্ছা 20% বাদ দিলাম, তো আর 2 কোটি বাদ দিলাম, তাহলেও তো 6 কোটি মানুষ না হার পক্ষে ভোট দেয়নি। সো এক সময় হানা ভোট যে হয়েছে আমাদের দেশে, সেসব কেমন হয়েছে এটা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু একটা বিষয় নজর আনতে চাই, নির্বাচন কমিশনের শেষ যে সংশোধনী হয়েছে, সেখানে হ্যাঁ এবং না ভোটের যে ছিল সেটি থেকে অনেকটা কমে গেছে, 9,74,680টি ভোট কমে গেছে। সেক্ষেত্রে আসলে গণভোটের আসলে মানে ভবিষ্যৎটা আসলে কি?
আপনার যদি গণভোট করতে মানে গণভোটের ভবিষ্যৎ কি, এটা তো আমি এখন বলতে পারবো না। অনেকে গণভোটের এটা ভবিষ্যৎ নির্ভর বাতিলের করছে আমাদের আলোচনার শঙ্কাও উপর নির্ভর করে করছেন। না, গণভোটের ভবিষ্যৎ নির্ভর করছে সংসদের উপরে। সংসদ যদি মনে করে কিছু বিষয়ে তারা আবার, এটা আমাদের এখনকার সংবিধানে যা আছে সেটা অনুযায়ী সংসদে আগে আইন পাস হতে হবে। সংসদ যদি মনে করে এই আইনের ব্যাপারে আমরা একটা হানা ভোট করব, তাহলে একটা হানা ভোট করা যেতে পারে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারেক রহমান, আমি কিন্তু নির্বাচন করি নাই। না না, এবার করেনি, আমি নির্বাচন করি নাই, অতীতের কথা বলছি। আমি নির্বাচন করি নাই, কাজে এখানে নির্বাচনের বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করতে পারি, যে কোনো জিনিসের পক্ষে বিবেক করতে পারি। এখানে ব্যক্তির অবস্থানটা বড় বিষয় নয়। একটা ব্যক্তি তার যে কোনো জিনিস নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আলোচনা যখন হয় তখন কি হয়, তর্ক যখন দুইটি পক্ষের মধ্যে লেগে যদি সেই তর্কের মধ্যে যদি নিজেরাই নিজের মীমাংসিত না হয়, নিজেদের লিমিট না আসে, তাহলে কি হয়, এটা একটা খারাপ জিনিসে রূপান্তরিত হয়। আজকে আমাদেরকে যে জিনিসটা আমরা মনে করি, যেটা আমার ওনার সঙ্গে আমাদের ডিবেট হয় নাই, বা তারেকের সঙ্গে আমার ডিবেট হওয়ার কোনো প্রয়োজন নেই। তারেক আমারটাকে মানবে, তার কোনো আমি চাচ্ছি না, মানার কোনো প্রয়োজনও নাই। তারেক আমার সঙ্গে 100 ভাগ ডিসপিউট করবে, ডিসএগ্রি করবে, তো নাই। কিন্তু ব্যক্তিগতভাবে কেন, আপনাকে দেখেছি, আপনাকে জেনেছি, আপনি এই করেছেন, আরে বাবা আমি কি করেছি না করেছি আমি কি তোমার কাছে দায়বদ্ধ? আমার কর্মকে তুমি সমালোচনা করতে পারো, আমাকে সমালোচনা কেন করবো? এই জন্য আমাকে ওনাকে বলতে হলো, আমি সরি ভাই, ছোট ভাই, তুমি আমার সন্তানের সঙ্গে ছোট, কিন্তু কথা হচ্ছে তোমরা যদি এগুলো বন্ধ না করো তাহলে গুম খুন এগুলো আবার আসবে। কারণ এই গুম খুনগুলো আবিষ্কার আজকে হয় নাই, এই গুম খুনগুলো আবিষ্কার হয়েছে এই ধরনের কিছু লোক, কিছু মাফিয়া, কিছু পলিটিক্যাল গুলা, যারা আইনের প্রতি, লজিকের প্রতি, যুক্তির প্রতি সম্মান করে নাই, যারা আইনকে তোয়াক্কা দেখায়, সাক্ষী সাবুত দাঁড় করে দেয় নাই, সাক্ষী মেরে ফেলে। এই জন্য বদীদের সৃষ্টি হয়, এবং বদীদেরকে এলিমিনেট করা ছাড়া সমাজ কখনো ভালো হয় না। তা আমি ছোট ভাই তারেক তোমাকে অনুরোধ করব, ট্রাই টু বি পলিটিশিয়ান। এখানে কোথাও ওই জি ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান, ধন্যবাদ। মোহাম্মদ তারেক রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। জুলাই সনদ নিয়ে বিএনপি ডুয়েল গেম খেলছে এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই যোদ্ধা হিসেবে আপনি এটার কি বলবেন, কি ব্যাখ্যা দেবেন? মানে আসলে ডুয়েল গেম খেলা হচ্ছে কিনা জুলাই? প্রথমত গণভোটের ভবিষ্যৎ নিয়ে একটু মতামত রাখি। গণভোটের ভবিষ্যৎ হলো সমঝোতা, যে সমঝোতার ভিত্তিতে কোনটা কোনটা দেশের ভালোর জন্য গ্রহণ করা হয়। এই ধরনের সমঝোতা যদি হয় তাহলে রাজনৈতিকভাবে দেশ খুব উপকৃত হবে। আর জুলাই সনদ নিয়ে ডুয়েল গেম খেলছে আসিফ মাহমুদ, যে বলছে, আসিফ মাহমুদের এখন জেলখানায় থাকা উচিত, ছেলেটা অনেক করাপ্টেড। এই যে একটু আগেই ওয়াসার এমডির কথা বললাম, সে তাকে নিয়োগ দিয়েছে, ওয়াসার এমডিকে সে নিয়োগ দিয়েছে, যে দুর্নীতি করেছে ওয়াসার এমডি, তার নিয়োগ দেওয়া। শুধু সেটা না, আরো অনেক অসংখ্য প্রজেক্ট প্রকল্প। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেবেন? কেন নেবে না? কে নেবে না? কেন নেবে না? কেন নেবে না? তুমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, তুমি কেন নেবে? দেখেন, আমি স্পষ্ট করে বলি, এই লোকটার উপরে আরো 3 জন সিনিয়র ছিল, তাদের পর্যায়ে নেওয়ার জন্য আসিফ মাহমুদ তাকে আগে প্রমোশন দিয়ে ওই জায়গায় নিছে। প্রমোশন দিয়ে ওই জায়গায় নিয়ে তারপরেও ওই প্রমোশন পাওয়ার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেগুলো কোনো কিছু তোয়াক্কা না করে এই লোকটাকে নিয়োগ দিছে। তাহলে এই লোক কি আপনার হলো সুপারম্যান, যে ওয়াসাকে এখন কি আমরা এত পবিত্র পাক পরিষ্কার পানি খাই ওয়াসার এই লোক আসার পর থেকে, নাকি ওয়াসার পানি এখনো আগের মতোই আছে? সেটা অন্য জিনিস, সেটা না। না, একটা মানুষ যদি এরকম ভাবে মিরাকেল থাকে যে এই মিরাকেলকে আমরা নিয়ে আসলে দেশের উপকার হবে এই ওয়াসার এমডি কে, সেজন্য তাকে আলাদাভাবে নিয়ে আসতে পারে। মিরাকেল তো একটি হয়েছে যে 15 মাসে হিসাবে অবশ্যই দায়িত্ব নিতে হবে। মোহাম্মদ তারেক রহমান, একটু নজর আনতে চাই আপনার। তার চেয়ারম্যান যে অপকর্ম করেছে সেটার জন্য আসিফকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, এটা একমত আমি। এই যে এজাজ সাহেবকে নিয়োগ দিল, এজাজ সাহেবের পদ ছিল নাগরিক কমিটিতে। নাগরিক কমিটি কাদের সংগঠন? আসিফদের সংগঠন, তাই না? এখন আসিফের বলতে খুব ভালো লাগতেছে যে বিএনপি দলীয় লোকগুলোকে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে, তো সে তার নাগরিক কমিটির লোককে নিয়োগ দিছে না। তারপর তার নাগরিক কমিটিকে দিয়ে মহাখালী ডিওএইচএসে একটা বাসা এবং রূপায়ণ টাওয়ারে তার নাগরিক কমিটি, তারা বিভিন্ন লোকের ইন্টারভিউ নিচ্ছে কিসের জন্য? বিভিন্ন কমিশনার পদের রিপ্লেসমেন্ট হিসেবে, প্রশাসক হিসেবে নিয়োগ দিছে, তাই না? যখন ও নিয়োগ দিছে তখন এগুলো হালাল ছিল। এটা হলো জুলালের হালাল একটা সংস্করণ। কিন্তু তারেক ভাই, ওটা প্রতিবাদটা দরকার ছিল ওই সময় করা, আমাদের শক্তিশালী প্রতিবাদ করা আমরা করেছি। আপনারা আমাদেরকে কখনো দেখেননি। সাময়িক ছোট ছোট বিষয়ে ডিসপিউট হয়েছে, এজন্য আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা প্রতিবাদ তো এই সমস্ত আমাদেরকে করে আসছি। শুনেন, আপনারা যদি আমাদেরকে বলতেন ডাটাগুলো দিতেন, দেখতেন প্রতিবাদ। আজকে একটা কথা বলি, একটা ছেলে
অতিরিক্ত মদ খেয়ে মহাখালীতে মদ খেয়ে হলো যাতে যাতে মেডিকেল যাতে মারা গেছে, অতিরিক্ত মদ খেয়ে মারা গেছে। ঠিক আছে, তাকে জুলাইয়ের শহীদ হিসেবে দেখায় 30 লাখ টাকা তুলে নিছে। চিন্তা করতে পারেন। তারপরে কেরানীগঞ্জে এনসিপি নেতা ভাইয়া, একটা বাচ্চা শিশুকে মারা গেছে বলে সে 30 লাখ টাকা তুলে নিছে এবং তার বাবাকে বলতেছে তোমার ছেলে তো মারা যায়নি, তুমি যদি এটা ফাঁস করো এটা কিন্তু জাতিসংঘ পর্যায়ে চলে গেছে, তোমার জীবন কিন্তু জাহান্নাম হয়ে যাবে। মানে সে একটা নাগরিকের জান্নাত জাহান্নাম ঠিক করে দিচ্ছে, তাকে শহীদ দেখায়। এই যে আবার আপনাকে পিন পয়েন্ট করে যদি আপনাকে ঠিক আছে। কোনো যদি কাউকে সাংগঠনিকভাবে দায়ী করতে যান তাহলে অন্য জিনিস, ব্যক্তিকেও দায়ী করেন, কিন্তু সাংগঠনিকভাবে দায়ী করতে যান তখনই কন্ট্রোভার্সি আসবে। হ্যাঁ, না না, ব্যক্তি সংগঠন সবই আছে। জনাব তারেক রহমান, একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে নিজেকে ঘোষণা করে গেছেন। 1 বছরের জন্য এসএসএফ এর সুবিধা কিন্তু কোনো বিদায়ী প্রধানমন্ত্রী পাননি। তিনি আসলে কিভাবে পান এটা? যে আমি খেয়াল করিনি, আরেকটু 10 মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতেও চাই বিষয়টি, যে গুরুত্বপূর্ণ, নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, এবং তিনি 1 বছরের জন্য এসএসএফ এর সুবিধাও নিবেন। জি, সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যত সুবিধা নিয়েছে, ইতিপূর্বে অন্য কোনো সরকার প্রধান এভাবে সুবিধা নেয়নি। দেখুন, শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা এরশাদ, কেউই দায়িত্ব থাকা অবস্থায় আলাদাভাবে নিজের একটা ব্যবসা দাঁড় করানোর প্রয়োজন হয়নি, তার ব্যবসাকে টেক কেয়ার করার প্রয়োজন হয়নি, কর ফাঁকি দেওয়ার প্রয়োজন হয়নি। বাট ডক্টর ইউনূস এটা করেছে। ঠিক আছে, সে নিজের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে। সে হলো রাষ্ট্রের অভিভাবক না, সে রাষ্ট্রের সকল ম্যান পাওয়ার লাইসেন্স, ম্যান পাওয়ার কর্তৃপক্ষ ভালো চলবে সেই ব্যবস্থা করবে, কিন্তু সে নিজেরটা নিয়েছে। সে রাষ্ট্রের অভিভাবক না, সে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে তার বিশ্ববিদ্যালয় মনেই করেনি, সেজন্য সে আলাদা বিশ্ববিদ্যালয় খুলেছে। ঠিক আছে, ডক্টর ইউনূসকে যদি কম্পেয়ার করেন রাষ্ট্রপতির সাথে, যে গত 15 মাসে কে বেশি করাপ্টেড ছিল, কে বেশি সুবিধা নিয়েছে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে ডক্টর ইউনূসের চেয়ে আমাদের রাষ্ট্রপতি 1000 গুণে এই 15 মাস পাক পবিত্র ছিল। হইতে পারে সে খাইতে পারে নাই অথবা সুযোগ পায় নাই, কিন্তু তার চেয়ে অনেক ভালো ছিল রাষ্ট্রপতি ভূমিকা। প্রফেশনালি 1.5 বছরে তার এই রাষ্ট্রীয় যা করছে, ইউনূস যা করেছে, প্রফেশনালি করেছে, বাংলাদেশের সকল রেকর্ড সে ভঙ্গ, সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছে, সকল রেকর্ড। ওই 1.5 বছর এই যে ওনাকে অ্যারেস্ট করছে, আচ্ছা বলেন, আচ্ছা ওনাকে অ্যারেস্ট করার কোনো কারণ ছিল না, কোনো যুক্তি ছিল? 83 দিন শহীদ সাহেবের মতো একটা লোককে অ্যারেস্ট করে রাখবে, এর বিচার কি আল্লাহ করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আমি একটু বলি, আনিস আলমগীর ভাই না দুটো কথাই বলছে, ওনাকে কি মামলায় ধরবে এটাই সরকার জানে না। তারপরে 6 ঘন্টা ধরে বসায় রাখলো, কি মামলা দিবে তারা গবেষণা করতেছে। তাহলে যেই ব্যক্তির নামে কি মামলা দিবেন গবেষণা করতে হচ্ছে, তার মানে সে তার অপরাধ আপনি তৈরি করতেছেন, ইউ আর কুকিং, তাই না? পাতিলে রান্না করতেছেন। আমি শেষ করি 10 সেকেন্ড। আজকে যেখানে সংবিধানের কথা বলছি, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তাহলে আজকে কেন সরকার 12 দিন হয়ে গেছে, 16 দিন হয়ে গেছে, এখনো কেন বিনা বিচারে বিভিন্ন মানুষ জেলখানে আটক আছে, সাংবাদিকরা আটক আছে? আমি কি বিচার চাইতে পারি না? হ্যাঁ, অবশ্যই। আমি কি এই দাবি করতে পারি না শহীদ ভাই? কেন বিনা বিচারে সাংবাদিকরা? আপনি তদন্ত করেন, বিচার করেন, আমি চাই, আমি বিচার চাই, বিনা বিচার আটক রাখতে পারবেন না। আমি এইটার ব্যাপারে তারেকের সাপোর্ট চাই, আমরা সমর্থন চাই। আমি বলছি, দেখেন ডক্টর ইউনূস স্যার, আপনার হলো ওনাকে আমার এখন আর স্যার বলতে ইচ্ছা করে না, বলা উচিত না। হ্যাঁ, বলা উচিত না। দেখেন, উনি যখন দায়িত্ব ছেড়ে দিল, একটা ভিডিও উনি ভাইরাল করলো, এটা ওনার লোকেরা ভাইরাল করছে, যে কি উনি একটা সুটকেস নিয়ে যাচ্ছেন, কি অসহায় অবস্থা, এর ভিতরে শুধু একটা জাঙ্গিয়া আছে, একটা প্যান্ট আছে আর একটা গেঞ্জি আছে, আর ওনার একটা গ্রামীণ চেকের একটা ফতুয়া আছে, এই সুটকেস, আর কিছু নাই। উনি নিঃস্ব হাতে চলে গেল, কোনো লুটপাট করেনি, এইটুকু ওনার হলো সব সম্বল, এইভাবে যাচ্ছে। কেন? ওনার পরিবারের লোকদেরকে যে সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ দিছিল, তারা সহ উনি গেল না কেন একসাথে, তাই না? তারা তখন কই ছিল? তো এগুলো নাটক। ডক্টর ইউনূস হলো এই যুগের শ্রেষ্ঠ নাটকবাজ, সারা বিশ্বের কাছে নাটক করে করে পরিচিত পেয়েছে, এবং তার মতো লোকদেরকে, মানে আধিপত্যবাদীরা অনেক আগে থেকে মানে জল দিয়ে, পানি দিয়ে, স্প্রে দিয়ে, সুগন্ধ দিয়ে তাকে নার্সিং করে করে উপরে তোলার পরে কোনো একটা সময় এমন একটা সিচুয়েশনে ফেলবে যে তাকে নার্সিংই করা হয়েছে লো প্রাইসে বাংলাদেশের কাছ থেকে আমেরিকার স্বার্থ নেওয়ার জন্য।
লো প্রাইসে, মানে আমেরিকা বাংলাদেশ থেকে কিছু কিছু জিনিস চাই, কিন্তু চাই সেটা লো প্রাইস পে করবে বাংলাদেশকে। এই নেওয়ার জন্য এতদিন ধরে ডক্টর ইউনূসকে নার্সিং করছে, নোবেল পুরস্কার বলেন যা বলেন। যে একটি বিষয়, অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু অভিযোগ করেছেন যে মব সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস, এবং এই কারণে কি তিনি যমুনা ছাড়তে দেরি করেছেন কিনা? ডক্টর ইউনূস তো একটা ওনারা তো মবকে মব বলে না, হ্যাঁ, ওনারা মবকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন ভাষায় বলে, ঠিক আছে, কিন্তু সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভয়ে উনি 1 বছরের জন্য নিরাপত্তা নিচ্ছে। এবং ওনারা যখন যাওয়ার দিনেও মানে যখন পার্লামেন্ট সংসদ শপথ গ্রহণ করলো, এমন একটা ডিজাইন করছিল, সেই ডিজাইনে ওই সংসদে যে একটা মব হয়নি, এটা আমাদের সৌভাগ্য। হতে পারতো না যা করছে, এই যে সংবিধান সংস্কার কমিশন, শপথ, সব কিছু মিলিয়ে একটা মবের পরিস্থিতি তৈরি করছিল না। যদি ওইখানে বিএনপি সবাই মিলে একসাথে শপথ গ্রহণ করতো, তাহলে ওইখানে একটা হাতাহাতি হয়ে যেত যে আমরা শপথ গ্রহণ করবো কি করবো না। এই পলিসি, এইরকম একটা ধুরন্ধর একটা মানুষ সে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে মোহাম্মদ আখতারুজ্জামান, একটু জানতে চাই যে মবের ভয়ে কি 1 বছরের জন্য মানে নিরাপত্তা নিয়েছেন কিনা বা নিচ্ছেন কিনা? আমি যতটা দায়ী করবো ডক্টর ইউনূসকে, তার চেয়ে বেশি দায়ী করবো বর্তমান সরকারকে। বাট তাও কারণ আইনে কিন্তু 1 বছর দেওয়ার ক্ষমতা নাই, তাহলে আবার স্বৈরাচারী আচরণ হয়ে গেল, আবার স্বেচ্ছাচারিত হয়ে গেল, ক্ষমতা বহির্ভূত হয়ে গেল। এটা করতে হলে আইনটা পরিবর্তন করেন। মানে কারণ এখানে 3 মাসে আইন যেটা অনেকে মবের জনক বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মবের জনক বলে আখ্যায়িত করেন না, এসএসএফ অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে 3 মাস দিতে পারেন না। তা কাজে এখানে দিয়েছেন, এইভাবে তো কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কদিন আটকে রাখবেন? মানে আপনার মতামত একটু জানতে চাই যে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে মবের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একমত কিনা? না, মবের জন্য ডক্টর ইউনূস ওই সময় তৎকালীন পরিস্থিতিটা এমনভাবে করা হয়েছে, আইন শৃঙ্খলা দেশে ছিল না, জনগণ খেপে গেছিল, জনগণ নিজেদের বিচার নিজেরা করার চেষ্টা করেছে। সব মব যে খারাপ হয়েছে তা না, অনেকগুলা মব ভালো হয়েছে। সব জিনিসের খারাপ জিনিস, ভালো জিনিস নাই, মানে অনেক ভালো আছে, খারাপ আছে। ভালো মব যে সবসময় একটু জানতে চাই। অনেক জায়গায় ভালো মব হয়েছে, যেমন শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটা কি মব না? না, এটা আর 32 আন্দোলনটাই তো মব। আন্দোলনটা যখন মানুষ যে 32 নাম্বারটা তাহলে মানে কোন পর্যায়ে রাখবেন মবের, ভালো না? এটা মবের খারাপ দিক। এটা যারা করেছে তারা ব্যক্তি স্বার্থে করেছে, কাজে এটা প্রতিটা জিনিসে ভালো এবং মন্দ দিক আছে। 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন, সেটাকে একভাবে দেখতে হবে। 5ই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়ে গেল, যখন শেখ হাসিনা চলে গেলেন, তারপরে যখন সরকার গঠিত হলো 7ই আগস্ট 8ই আগস্টে, তখন আপনি তারপর থেকে জেনে একটা জিনিস শহীদ ভাই, একটা কথা বলছি, অনেক সময় আমরা কথা বলি না, বিচারপতি তোমার বিচার করবে যারা, আর জেগেছে সেই জনতা। সেই জনতা তো এখন অনেক সময় যখন বিচারকরা বিচার মানুষ করে না, তখন কিছু কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা যেমন দেখি রাস্তায় ঘাটে যখন ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন ট্রাক বেপরোয়া গাড়ি চালায়, তখন জনগণ, কাজে মবকে শুধু খারাপ করতে দেখবেন না, মবের একটা গুড সাইড আছে। সর্বশেষ প্রশ্ন একটু রাখতে চাই আপনার কাছে, যে জুলাইতে তো অনেক পুলিশ মারা গিয়েছেন, পুলিশ হত্যার বিচার আসলে হওয়া উচিত কিনা বা তদন্ত হওয়া উচিত কিনা, কি মনে করেন আপনি? দেখেন, এটা একটা ইস্যু করা হয়েছে আজকে 1.5 বছর পরে পুলিশ হত্যা মারা গেছে কথা বলছেন কেন? আমরা তো ওই 1.5 বছর আগে বলেছি, আমরা তো 1.5 বছর আগে প্রশ্ন করেছি এই পুলিশগুলাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? আন্দোলনের নামে আমরা তাদেরকে তো দায় মুক্তি দেওয়ারও একটা বিষয় না, আমার প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ যদি মারা যায় তাহলে পুলিশি অ্যাকশন তো বৈধ হয়ে যায়। এখানে টেকনিক্যাল সমস্যা আপনি পড়েছেন, আপনি কেন আজকে বিষয়টা আনেন না? আপনি যদি একটি পুলিশ মারা যায় তাহলে সেই পুলিশ নিজেকে বাঁচানোর জন্য গুলি করা বৈধ হয়ে যায়। শহীদ সাহেব কি বলবেন? অবশ্যই, তাহলে সেলফ ডিফেন্স আছে না? তাহলে এখানে আপনি পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি তো স্বীকার করছেন না। এই দ্বিচারিতা কেন? পুলিশকে আমার দেশের নাগরিক ছিল না? পুলিশকে যদি হুকুম দিয়ে থাকে তুমি গুলি করো, শহীদ ভাই ম্যাজিস্ট্রেট উনি হুকুম দিয়েছে, উনি তো গুলি করেন নাই, গুলিটা করেছে পুলিশ, সেই পুলিশ তো জাস্টিফাইড হয়ে যায় তাই গুলিটা, তাহলে আন্দোলনটা তো অন্যরকম হয়ে যায়। কাজে এখানে যদি এই বিষয়ে মতামত রাখি, আমি আসবো আপনার কাছে একটু। আমি কথা বুঝতে পারছি, আমি যদি পুলিশ হত্যার কথা এতদিন পরে কেন বলা হচ্ছে, আপনার কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কিছু জিনিস সহ্য করতে হবে, কিছু কিছু জিনিস মেনে নিতে হবে। আমি যদি জুলাই আন্দোলনটাকে সফলতা দিতে চাই তাহলে পুলিশের জীবনটাকে, আত্মাহুতি দেওয়াটাকে গ্রহণ করে নিতে হবে। জি, ধন্যবাদ এখানে আপনি আপনাকে। সুবিচার পাবেন না। ধন্যবাদ আপনাকে। জি, তারেক রহমান আসতে চাই আপনার কাছে। যতক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা
নেতৃত্ব দেবে ততক্ষণ পর্যন্ত পুলিশ হত্যার বিষয়টি প্রাসঙ্গিক হবে না। যখন এই দায়িত্বের জায়গা থেকে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ফৌজদারি অপরাধ যেটা হত্যা, সেটার কোনো সময়ই আপনার হলো ওই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো না তামাদি হয়ে যায়, কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের বিষয় তামাদি হয় না। মানে না, এটা পুলিশ কিন্তু হত্যার বিচার হওয়া উচিত এটা কিন্তু বা এটা কিন্তু উচিত 20 কিনা বছর আমি 30 আপনার কাছে বছর একটু জানতে চাই যে আমি আপনি বলতেছি চান কিনা আমি আসলে? বলতেছি 20 বছর 30 বছর পরেও এই যে কোনো হত্যার জন্য যে কেউ বিচার চাইতে পারে যে কেউ। আমি সেই সম্ভাবনাগুলোর কথা বলতেছি। হওয়া উচিত কি উচিত না বলতে, আমি যেটা মনে করি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যাহা কিছু হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো খুব সিভিয়ারলি যারা মানে ব্যাপকভাবে হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় রেখে বাকি সব কিছুকেই রিকনসিলেশন করা দরকার। সমস্ত কিছু স্বাভাবিক শান্ত একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। এটা হলো আমার মতামত। এবং আমি আজকে বলতেছি যে জুলাই গণ অভ্যুত্থানে একজন 18 সালে কোটা আন্দোলনে কুমিল্লা জেলার যিনি আহ্বায়ক, কুমিল্লা জেলা আন্দোলন নেতৃত্ব কোটা আন্দোলনের, সেই ছেলেটা এসআই হয়েছে। খুবই ভদ্র এবং আন্দোলন সংগ্রামে একজন মানুষ এসআই হয়েছে। তো আমরা আরও অনেকেই এসআই হওয়ার জন্য চেষ্টা করছিলাম ওই সময়, কিন্তু আমরা ভেরিফিকেশন বিভিন্ন জায়গায় আটকে গেছি যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। বারবার আমাদের নামে 3-4 ভেরিফিকেশন হয়েছে, কিন্তু চাকরি বাকরি কোথাও হয়নি। তো সেই ছেলেটার কথা বলতেছি, সেই ছেলেকে আন্দোলনের পরে, আন্দোলন শেষ হয়ে গেছে, সারা দেশ শান্ত হয়েছে, পরে তার বাড়িতে হামলা হয়েছে, তার স্ত্রী গর্ভবতী ছিল, তাকে লাথি মারা হয়েছে এবং দুইজনকেই বেধড়ক মারপিট করা হয়েছে। তাকে উদ্ধার করতে গেছে কুমিল্লা জেলার আরেক আন্দোলনকারী সমন্বয়ক, যে সে তো আন্দোলনের নেতৃত্ব দেয়, সেও ওই আন্দোলন নেতৃত্বকারী, এবং তাকেও মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। সুতরাং সকল পুলিশকে যা কিছু অত্যাচার করা হয়েছে তা সব কিছু বৈধ। এটা আমার চোখে, যা আমি আমার আত্মীয় দেখে, আমার বন্ধু দেখে আমি বুঝতেছি যে এটা তো ঠিক হয়নি। তেমনি ওই আরেকজন পুলিশের কেউ একজন মারা গেছে, তারও ঠিক হয়নি। শুনেন, যে সকল পুলিশ মারা গেছে সবাই খুনি মারা গেছে এইরকম না, কিন্তু কারণ আপনার হলো, এবং আমি বলি এগুলো বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা হওয়া দরকার। ক্ষেত্র বিশেষে যে সকল নিরপরাধ পুলিশরা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়াও দরকার। আপনি জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তিদের যেরকম কিন্তু নিরপরাধ যে সকল পুলিশ সদস্য মারা গেছেন তাদের বিচারের কথা বললে আমরা দেখেছি যে এনসিপি থেকে বলা মানে তারা একটু নেতিবাচক, ওই পুলিশ সদস্য যারা মারা গেছে তাদের ফ্যামিলিগুলো দেউলিয়া অবস্থায় আছে, তাদেরকেও বাঁচার সুযোগ দেওয়া উচিত। তাদেরকে কি করবেন আপনি? এখানে তারেক সাহেব একটা সুন্দর জিনিস ইন্ডিকেট করেছে যে তামাদি হয় না। 15ই আগস্টের হত্যার পরে কিন্তু শেখ হাসিনা আরো 20 বছর পরে আইসা বিচার করে। তামাদি হয়নি তাহলে? হয় না, পৃথিবীতে কোনোদিন তামাদি হয় না। কাজে কোনোদিন তামাদি হয় না। কাজে আগামী দিনে যদি এন্টি বিপ্লব যদি ক্ষমতায় আসে, বিপ্লব একটা আপেক্ষিক শব্দ। না আপেক্ষিক না, যে বিপ্লব যাকে আপনি বিপ্লব বলছেন না তাকে কেউ বিপ্লব মনে করে না। একজনকে বলবে অ্যাডভোকেসি, একজনকে বলবে আবার এই যে যারা দায়িত্ব নিছে এরা যদি শেখ হাসিনা চেয়ে আরো ভালো আচরণ করে, মানে আমি খারাপ আচরণের কথা বলছি, তাদের বিরুদ্ধে একটা বিপ্লব হবে। এখন কোন বিপ্লব বেশি গ্রহণযোগ্য হবে সেটা দেখা যাবে। এখানে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে এগুলাকে সশস্ত্র ঘটনা হিসেবে ধরা হবে এবং তাদের সবার বিচার হবে, তাদের ফাঁসি হবে। এটাই তো রাজনীতি মানেই তো কন্টিনিউয়াস প্রসেস। ন্যায় বিচার করার দায়িত্বটা না, এখানে কেন, এটা তো দুই পক্ষই ব্যাপার। ন্যায় বিচারটা পক্ষের পরে দুই পক্ষের ব্যাপার। 5ই আগস্টের আগে, 5ই আগস্টে তো রাষ্ট্র ছিল না। 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরেও না, 8ই আগস্টের পরে যা হয়েছে তার দায়িত্ব তার দায়িত্ব হিসাবকে নিতে হবে। এবং 12ই জানুয়ারি পরে, 12ই ফেব্রুয়ারি পরে যার দায়িত্ব হয়েছে তার বিএনপি নিতে হবে। আমি একটু বলি, দেখেন এই যে ধরেন এটা হলো বসুন্ধরা, তাই না? এখানে তারপরে এই পাশে ভাটারা, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলনের ফুল কনসার্নে ছিল একজন পুলিশও যদি আহত হয় তাকে আমরা রেস্কিউ করে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি, এটা আমাদের ছিল। তাহলে আমরা যদি এই মোটিভ নিয়ে আন্দোলনটা করি এবং আমাদের হাত পুলিশের রক্ত দ্বারা রক্তিত না হয়, তাহলে যাদের হাত পুলিশের রক্ত দ্বারা ঝরছে তাদের দায়টাও আমাকে নিতে হবে। দেখেন কিন্তু খুব সিভিয়ার একটা বিষয়। সুতরাং আপনার হলো, তাহলে আপনার হলো আমাদের ন্যায় বিচার শব্দটা একটা আপেক্ষিক শব্দ, যখন যে ক্ষমতা থাকে তার মতো করে ন্যায় বিচার হয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে 1 মিনিট করে 3 জনকে 3 মিনিট সময় দিতে চাই। একটু প্রশ্ন
একটু প্রশ্ন আমি রাখতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেখানে কার্যক্রম শুরু করবেন সেখানে বাধা হয়ে দাঁড়াবেন তারা, কারণ আওয়ামী লীগ আর এনসিপি একসাথে থাকতে পারে না। মানে এটা কি বলবেন আপনি তারেক রহমান? আমি বুঝিনি সেই সংশয়টুকু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেখানে কার্যক্রম শুরু করবেন সেখানে তারা বাধা হয়ে দাঁড়াবেন। না, এখন বিষয় হলো এনসিপির অনেক শখ ছিল আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তাদের দল সাজাবে, বুঝতে পেরেছেন? তো আওয়ামী লীগ যদি নিজেই নিজের শরীর এবং নিজের অবয়ব নিয়ে থাকে তাহলে তো তাদের লোকগুলোকে নেবে কিভাবে? গতকালকে দেখলাম ভিডিওতে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতার ছবি দেওয়া পানির বোতলে এনসিপি ইফতার করতেছে, সেখানে ওই যে হাসনাত আবদুল্লাহ আছে, তাই না? তো ওরা তো মানে ভিতরে ভিতরে কিন্তু সব ঠিক আছে, ওগুলো মানুষকে মানে মুখরোচক বক্তব্য দেওয়া দরকার, দিচ্ছে ছেলেগুলো ফটকা, বুঝছেন? বা আওয়ামী লীগের সঙ্গে প্রথম মিটিংটা করছে হাসনাত আবদুল্লাহ, শ্রমিক লীগের নেতার বাসায় প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের 3 দিন পরে গেছে মিটিংটা করছে, অথচ আওয়ামী লীগের সে টাইনে ছিঁড়ে ফালাইতেছে, এটাই বাস্তবতা। জি, জনাব আখতারুজ্জামান একটু আসতে চাই আপনার কাছে। আমার অবস্থান খুব পরিষ্কার সুস্পষ্ট। আমরা ইস্যু ভিত্তিক বিরোধিতা করি, ব্যক্তি ভিত্তিক না। একটি ইস্যুকে যদি একজন সমর্থন করে, সেই ইস্যুটা যদি আমার মতো হয় আমি তাকে সমর্থন করব। আর ইস্যুটা যদি আমি সমর্থন না করি, সে যদি আমার আপন কেউ যদি সেই ইস্যুটা নিয়ে আসে আমি তার বিরোধিতা করব। এখানে এনসিপি আওয়ামী লীগের পক্ষে অপক্ষে না স্পষ্ট না। আমরা এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছরে সংগ্রাম করেছি। আমি মায়ের খেয়েছি, পিঠা খেয়েছি, আমরা মারা যেতে পারতাম, আমরা অবস্থা করেছি, তারপরে আওয়ামী লীগের সঙ্গে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ভাষা বিভিন্ন হতে পারে, অবস্থান বিভিন্ন হতে পারে, অ্যাঙ্গেল বিভিন্ন হতে পারে, কিন্তু আমরা করেছি, সেটা আমার এলাকার লোক জানে, আমার জনগণ জানে, যাদের সঙ্গে আমি রাজনীতি তারা জানে। পত্রপত্রিকা কী লেখে সেটা তাদের মাধ্যমে দেশে। আমি এখন এখানে মনে করি এনসিপি আওয়ামী লীগকে সমর্থন করলো কি বড় কথা না, আওয়ামী লীগ সমর্থন করলো কি বড় কথা না। আমি মনে করি আওয়ামী লীগ গত 15 বছরে যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালিয়েছে, শুধু আমি জামাত ইসলাম বলছি না, আমি বিএনপি হিসাবে যে নিপীড়ন করেছি, আমরা অবশ্যই তার বিচার চাই। ধন্যবাদ আপনাকে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু জানতে চাই আপনার কাছে, আপনিও কি এই বিষয়ে একমত কিনা? না, বিষয়টা হলো যে আপনি তো একটা উদার গণতন্ত্র চর্চা করতেছেন, তো সেখানে আপনার ভাষা তো গণতান্ত্রিক হতে হবে। এনসিপি যে ভাষায় কথা বলেছে যে যেখানে আওয়ামী লীগ সেখানে তারা কি করবে, বাধা হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, তার রাজনৈতিক বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি এটাকে যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে দেখি, মানে আমি যদি যে শাব্দিক, এখন তো এত মিম টিম হয় যে এদের কথাবার্তা বোঝা যায় না, সেই জন্য আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই। আপনি বাধা হয়ে দাঁড়ান না, আপনি রাজনৈতিকভাবে বাধা হয়ে দাঁড়াতেই পারেন। তো আওয়ামী লীগের নিপীড়নের যে বিরুদ্ধে যে উনি বললেন, এটা তো একটা বাধা। তা আপনি রাজনৈতিক বাধা হয়ে দাঁড়ান না, আপনি অর্গানাইজেশন বাধা হয়ে দাঁড়ান, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এই বাধাকে মনে করেন যে ফিজিক্যাল বাধা, যে আপনি তাকে দাঁড়িতে দিবেন না, আপনি তাকে বসতে দিবেন না, আপনি কোথাও তারে পাইলে ধৈরা মব করবেন, আবার মবের মূল্যকের সৃষ্টি করবেন, সেটা ঠিক হবে না। সুতরাং আপনি অবশ্যই রাজনৈতিকভাবে আপনার বক্তব্য আপনি হাজির করতেই পারেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।